ঢাকার বিমান বাহিনী সদর দপ্তরের ভেতর মৃদু আলো জ্বলছে। কাচের জানালার ওপারে নিস্তব্ধ আকাশ, কিন্তু ভেতরে চলছে অদৃশ্য ঝড়। নতুন এক সিদ্ধান্তের জন্য দেশের সামরিক ইতিহাসে হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত এটি। একটি বড় স্ক্রিনে ভেসে উঠছে ৩ দেশের পতাকা, তুরস্ক, চীন, পাকিস্তান। টেবিলের ওপর বসে আছেন বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তারা, হাতে ফাইল, চোখে গোপন উত্তেজনা। একজন তরুণ অফিসার ধীরে বলে উঠলেন, স্যার, হিসার ও সাইপার দুটো সিস্টেম একসাথে নিলে আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুরক্ষিত আকাশ তৈরি করতে পারবো। চারদিক নিস্তব্ধ, শুধু রাডারের আলোয় ঝলসে উঠছে মুখগুলো। ঢাকার আকাশে শুরু হলো এক নতুন অধ্যায়ের গল্প, একটা ছোট দেশের বড় আকাশের স্বপ্ন। গত ১ বছরে বাংলাদেশ যত সামরিক চুক্তি করেছে তা আগের ১৫ বছরে হয়নি। তুরস্ক, চীন, পাকিস্তান এই ৩ দেশের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও প্রযুক্তি স্থানান্তরের চুক্তি বদলে দিয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা মানচিত্র। আওয়ামী লীগ আমলে যেখানে পশ্চিমা নির্ভরতা ছিল স্পষ্ট, সেখানে নতুন সরকার কৌশলগতভাবে নেমেছে বহুমুখী প্রতিরক্ষা নীতিতে। এর লক্ষ্য একটাই, স্বাধীন কৌশলগত সার্বভৌমত্ব। এশিয়া টাইমসের বিশ্লেষণে বলা হয়েছিল, তুরস্কের সঙ্গে সাইপার চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে শক্তির ভারসাম্য বদলে দেবে। এই সাইপার হচ্ছে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যা ১৫০ কিলোমিটার দূর থেকে যে কোনো শত্রু বিমান বা মিসাইল ধ্বংস করতে সক্ষম। আর এর সঙ্গে যুক্ত হতে চলেছে হিসার মিড রেঞ্জ সিস্টেম, যার বিশেষত্ব হল একসঙ্গে শতাধিক টার্গেট ট্র্যাক করা এবং মুহূর্তে ৫০টির বেশি মিসাইল উৎক্ষেপণ। বাংলাদেশের এই আগ্রহের খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ এশিয়ার কৌশলগত মহলে আলোড়ন। একজন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক বিশ্লেষক লিখেছে, ঢাকা যে কূটনৈতিকভাবে এমন সাহসী হবে তা দিল্লি কখনো ভাবেনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান একসময় বলেছিলেন যে আকাশ নিজের নয়, সেই দেশের স্বাধীনতা কেবল নামমাত্র। বাংলাদেশ হয়তো ঠিক এই দর্শনই অনুসরণ করছে। তুরস্কের তৈরি হিসার ও সাইপার মিসাইল সিস্টেম আসলে এক মাল্টি লেয়ার্ড স্টিল ডোম। একটি স্তর ধ্বংস করবে নিম্ন উচ্চতার হুমকি, আরেকটি আক্রমণ করবে দূরপাল্লার টার্গেটকে। ফলাফল, পুরো আকাশের ওপর এক অদৃশ্য ঢাল। তুর্কি প্রতিরক্ষা সংস্থা আসেলসান এবং রকেটসান এর এই প্রযুক্তি এখন ইউক্রেন, ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নজরে। তুর্কি সংবাদ মাধ্যম দ্য উইক জানিয়েছে, বাংলাদেশের আগ্রহ শুধু ক্রয়ে নয়, প্রযুক্তি স্থানান্তরেও। ঢাকার সামরিক মহল বলছে, হিসার সিস্টেমের ব্যাটারি লেভেলে 18টি রেডি টু ফায়ার মিসাইল আর ব্যাটালিয়ন লেভেলে 54টি মিসাইল স্থাপন করা যাবে। একসাথে 100 টার্গেট ট্র্যাক করতে পারবে এই সিস্টেম, যেটা ভারতের বর্তমান আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সক্ষমতার চেয়েও উন্নত। বাংলাদেশের বিমান বাহিনীর ইতিহাসে সবচেয়ে আলোচিত পদক্ষেপ, চীনের জে-10C যুদ্ধবিমান ক্রয়ের সবুজ সংকেত। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আধুনিক ফ্লাইটার ফ্লিটে যুক্ত হতে চলেছে এই চতুর্থ প্রজন্মের জেট, যা ইতোমধ্যে পাকিস্তানের বহরে ব্যবহৃত হচ্ছে। চীনা কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সহযোগিতা এখন কৌশলগত পর্যায়ে পৌঁছেছে। জে-10C তার প্রতীক। এই জেটগুলিতে যুক্ত হচ্ছে PL-15 দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার মিসাইল, যা ভারতীয় রাফালের মেটেওর মিসাইলের সমমানের। ঢাকা এখন চাইছে তুর্কি এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে এই জে-10C যুক্ত করে এক সমন্বিত যুদ্ধ সক্ষমতা তৈরি করতে। সামরিক সূত্র মতে, এটি দক্ষিণ এশিয়ার প্রথমবারের মতো তুর্কি চীনা হাইব্রিড এয়ার কমান্ড নেটওয়ার্ক, যার নিয়ন্ত্রণে থাকবে বাংলাদেশ নিজেই। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের সামরিক উন্নয়নের পরবর্তী ধাপ হবে মিসাইল সক্ষমতা বৃদ্ধি। তুরস্ক ও চীনের সীমাবদ্ধতার কারণে এই খাতে সম্ভাব্য সহযোগী হতে পারে পাকিস্তান। ইসলামাবাদের হাতে রয়েছে শাহিন ও নাসর সিরিজ সহ একাধিক কনভেনশনাল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রযুক্তি, যা আঞ্চলিক প্রতিরক্ষা ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তুরস্কের সাহায্যে ড্রোন উৎপাদন এবং পাকিস্তানের সহযোগিতায় মিসাইল নেটওয়ার্ক গঠন, এই দুই মিলনেই জন্ম নেবে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্প, যেটি কেবল সামরিক সক্ষমতা নয়, আঞ্চলিক ভূরাজনীতি মানচিত্রও বদলে দিতে পারে। এমন খবর দিল্লি পর্যন্ত পৌঁছাতে দেরি হয়নি। ভারতীয় মিডিয়া ও কৌশলবিদদের মধ্যে শুরু হয়েছে অস্থিরতা। নিউজ 18-এর প্রতিরক্ষা বিশ্লেষক পারাক্ষিত সিং সরাসরি লেখেন, বাংলাদেশ হয়তো আমাদের পরবর্তী ইউক্রেন হতে পারে। এখনই ব্যবস্থা না নিলে একদিন কিউবা পরিস্থিতি তৈরি হবে। এই মন্তব্যে ভারতের ভেতর থেকেই বিতর্ক শুরু হয়। একদল বিশ্লেষক বলেন, বাংলাদেশ তার সার্বভৌম অধিকারের চর্চা করছে, আর অন্য দল চায় সরাসরি ব্লকেড বা সামরিক চাপ প্রয়োগ। এই আতঙ্কের মূল কারণ একটাই, বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল আর ভারতের নিয়ন্ত্রণে নেই। একজন প্রাক্তন ভারতীয় জেনারেল স্বীকার করেছেন, আমরা অভ্যস্ত ছিলাম এমন এক বাংলাদেশের সঙ্গে যে আমাদের অনুমতি ছাড়া কিছুই করে না, কিন্তু এখন তারা নিজেদের জন্য ভাবছে, এটাই ভয়। দিল্লির কৌশলগত মহলে যখন বাংলাদেশের নতুন প্রতিরক্ষা চুক্তির খবর পৌঁছায়, তখন শুরু হয় এক অভ্যন্তরীণ বিতর্ক। এটি কি কূটনৈতিক সংকট
নাকি দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাবের সীমারেখা ভাঙার প্রথম ইঙ্গিত? ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোতে তখন একের পর এক বিশ্লেষণ প্রকাশিত হতে থাকে। নিউজ 18-এর কলামিস্ট পারাক্ষিত সিং লিখলেন, বাংলাদেশের এই প্রতিরক্ষা উদ্যোগ ভারতীয় নিরাপত্তার জন্য এক অদৃশ্য চ্যালেঞ্জ। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, ভবিষ্যতে এটি কিউবান সংকটের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। এই লেখাটিই ছিল ভারতীয় মিডিয়া রাজনীতিতে আগুনের স্ফুলিঙ্গ। কিছু চ্যানেল প্রকাশ্য বলতে শুরু করলো, ঢাকাকে সামরিকভাবে চাপে আনতে হবে। কয়েকটি থিঙ্ক ট্যাঙ্ক তো প্রকাশ্যে বলল, প্রয়োজনে ইনভেশনই একমাত্র পথ। কিন্তু বাস্তব বিশ্লেষণ বলছে, এই বক্তব্য রাজনৈতিক আবেগের চেয়ে বেশি কিছু নয়। দিল্লির সামরিক পরিকল্পনাবিদদের অভ্যন্তরীণ রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ আছে, ভারত ইতিমধ্যে দুই ফ্রন্টে, চীন ও পাকিস্তান, প্রবল চাপে রয়েছে। একসাথে তৃতীয় ফ্রন্ট খোলা মানে সামরিক ভারসাম্যের বিপর্যয়। কার্নেগি ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভারত যদি একসঙ্গে 3টি থিয়েটারে সামরিক উত্তেজনা বজায় রাখে, তাহলে তার প্রতিরক্ষা বাজেটের অর্ধেকই অকার্যকর হয়ে পড়বে। অর্থনৈতিকভাবে এই বাস্তবতা আরও জটিল। দ্য প্রিন্টের অর্থনীতিবিদ অরিন্দম সুব্রহ্মণ্যম লিখেছেন, ভারত এখনও যুক্তরাষ্ট্র নয়। তার জিডিপি বৃদ্ধির হার প্রতিরক্ষা ব্যয়ের তুলনায় ধীর। একটি আঞ্চলিক যুদ্ধ মানে মুদ্রাস্ফীতি, আমদানি সংকট এবং বিনিয়োগে ধস। কৌশলগতভাবে ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি হলেও তার প্রতিরক্ষা সরঞ্জাম এখনও আমদানি নির্ভর। ফরাসি রাফাল, রুশ S-400, ইসরায়েলি স্পাইক সবই বহির্ভরশীল প্যাকেজ। ফলে দীর্ঘস্থায়ী যুদ্ধ বা ইনভেশন ভারতের সামরিক সরবরাহ ব্যবস্থার জন্য এক দুঃস্বপ্ন। অন্যদিকে বাংলাদেশের আঞ্চলিক অবস্থানও দিল্লির জন্য কৌশলগত সংকট তৈরি করে। বঙ্গোপসাগরের গভীর সমুদ্র বন্দর, তুর্কি রাডার নেটওয়ার্ক ও চীনা প্রযুক্তি এখন ঢাকার প্রতিরক্ষা অবকাঠামোর অংশ। অর্থাৎ বাংলাদেশে কোনো সামরিক অভিযান মানেই দক্ষিণ এশিয়ার সমুদ্রপথে আন্তর্জাতিক প্রতিক্রিয়া। দ্য হিন্দুর এক রিপোর্টে এক অবসরপ্রাপ্ত ভারতীয় নৌ কর্মকর্তা বলেছিলেন, বাংলাদেশে আঘাত মানে চীন ও তুরস্কের সঙ্গে সংঘর্ষে জড়ানো। ভারতের জন্য এটা এক অসম যুদ্ধ হবে। এখন প্রশ্ন, তাহলে এই ইনভেশন তত্ত্ব বারবার কেন সামনে আসে? বিশ্লেষকরা বলছেন, এটি মূলত ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ফসল। সীমান্ত উত্তেজনা ও জাতীয়তাবাদের আবেগ ব্যবহার করে দেশীয় জনমতকে একত্র করার প্রচেষ্টা। বিশেষ করে নির্বাচনের আগে এমন বহিরাগত শত্রুর গল্প দিল্লির রাজনীতিতে নতুন কিছু নয়। তবে এর বিপরীতে বাংলাদেশ এখন এক কূটনৈতিক বাস্তবতা দাঁড় করিয়েছে। তারাও কারো বিরুদ্ধে নয়, কিন্তু নিজেদের রক্ষার সক্ষমতা অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ। এক ভারতীয় সাংবাদিক দ্য ওয়ারে লিখেছেন, বাংলাদেশ এখন আর 1971 সালের মতো নির্ভরশীল রাষ্ট্র নয়। তাদের প্রতিরক্ষা নীতি এখন আত্মনির্ভরতার ঘোষণা। ফলে ইনভেশন শব্দটি এখন ভারতীয় টেলিভিশনের রাজনৈতিক নাটক ছাড়া আর কিছু নয়। বাস্তব ময়দানে যুদ্ধের সম্ভাবনা শূন্যের কাছাকাছি। বরং এই উত্তেজনা দক্ষিণ এশিয়ার নতুন ভূরাজনীতির প্রতিচ্ছবি, যেখানে ছোট রাষ্ট্রগুলোও নিজেদের স্বার্থে বড় শক্তিগুলোর ছায়া থেকে বেরিয়ে আসছে। দিল্লি যদি সত্যি এই পরিবর্তন বুঝতে ব্যর্থ হয়, তাহলে ইনভেশন নয়, তার নিজের প্রভাবই হবে পরবর্তী পতনের শুরু। চট্টগ্রামের দক্ষিণ উপকূলে ভোরের আলো ফোটার আগেই শুরু হয় মহড়া। নতুন তুর্কি রাডার সিস্টেম অনলাইনে যায়, চীনা J-10C টেক অফ করে আকাশে। আর নেভাল কমিউনিকেশন চ্যানেলে শোনা যায় এক সংক্ষিপ্ত কোড, স্টিল ডোম অ্যাক্টিভ। সমুদ্রের উপর দিয়ে বয়ে যায় নীল আলো, কিন্তু দূরের দিগন্তে কেউ একজন নিশ্চুপ দাঁড়িয়ে আছে। সে জানে দক্ষিণ এশিয়ার আকাশে যে ঢেউ উঠেছে তা আর থামবে না। কারণ এই রাতের পর বাংলাদেশ আর আগের দেশ নয়, এখন তার আকাশে ঝুলছে নতুন এক প্রতিরোধের প্রতিশ্রুতি। আর মাটির নিচে কাঁপছে পুরনো শক্তিগুলোর অহংকার। এক নতুন যুগ শুরু হয়েছে, নিঃশব্দ কিন্তু ভয়ঙ্করভাবে দৃঢ়। বিকেলে আলো যেন ধীরে ধীরে নিভে আসছে, কিন্তু বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাচের জানালায় প্রতিফলিত হচ্ছে এক অদ্ভুত লাল আলো। চারপাশে পথপথ করে উঠছে চীনের লাল পতাকা। সাংবাদিকরা অপেক্ষায়, আর ভেতরে প্রেস ব্রিফিংয়ে বসে আছেন ইউ কিয়াং। তিনি নরম গলায় বললেন, আমাদের দিকে এগিয়ে আসছে এক নতুন সহযোগী, বাংলাদেশ। এই একটি বাক্যেই যেন নতুন ভূরাজনৈতিক কক্ষের জন্ম হলো। কয়েক ঘন্টার মধ্যে দিল্লির নিউজ রুমগুলো উত্তপ্ত হয়ে উঠল। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকেরা চিৎকার করে বলছেন, চীনা যুদ্ধবিমান 3 দিক থেকে ভারতকে ঘিরে ফেলছে। লাদাখে PLA ঘাঁটি, পশ্চিমে পাকিস্তানের স্কোয়াড্রন, আর এখন পূর্বে বাংলাদেশের আকাশে উঠতে যাচ্ছে একই যুদ্ধবিমান J-10C। ভারতের সাবেক এয়ার মার্শাল রাজীব ত্যাগী মন্তব্য করলেন, এ যেন আকাশ থেকে আসা ঘেরাও। ফাইন্যান্সিয়াল টাইমস বিশ্লেষণে লিখেছে, চীন এখন শুধু সীমান্ত নয়, দক্ষিণ এশিয়ার আকাশেও আধিপত্য বিস্তারের পথে। দ্য ইকোনমিক টাইমস যোগ করেছে, বাংলাদেশের 20টি J-10C ক্রয় দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মানচিত্রকে নতুনভাবে আঁকছে।
চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজের তৈরি J-10C হল চীনের 4.5 প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। একে বলা হয় ভিগোরাস ড্রাগন, এক এমন বিমান যা শুধু গতি বা আগুনের শক্তিতে নয়, কৌশল আর নেটওয়ার্কড যুদ্ধের দর্শনে এগিয়ে। এতে রয়েছে AES রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষমতা ও PL-15 মিসাইল, যার পাল্লা প্রায় 200 কিলোমিটার। এটি ভারতের রাফাল ও মিরাজের MICA মিসাইলের প্রায় দ্বিগুণ রেঞ্জ। চীনা সামরিক বিশ্লেষক ঝাও লে গ্লোবাল টাইমসে লিখেছেন, J-10C এমন এক যুদ্ধবিমান যা ভবিষ্যতের ডিজিটাল যুদ্ধক্ষেত্রের মানদণ্ড তৈরি করছে। পাকিস্তান 2022 সালে এই বিমান হাতে পাওয়ার পর থেকেই সীমান্তে ভারতের নজরদারিতে অস্বস্তি দেখা দেয়। ভারতীয় এয়ারফোর্সের এক গোপন রিপোর্টে উল্লেখ করা হয়, J-10C পাকিস্তানের আকাশে প্রবেশের সঙ্গে সঙ্গে আমাদের উত্তর পশ্চিমাঞ্চলীয় কৌশলগত ভারসাম্য নড়ে যায়। এখন সেই একই বিমান যখন বাংলাদেশের হাতে আসছে, ভারতের সামরিক বৃত্তে উদ্বেগ স্পষ্ট। ডিফেন্স নিউজ বিশ্লেষণে লিখেছে, বাংলাদেশের এই পদক্ষেপ কেবল একটি ক্রয় নয়, এটি দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সমীকরণের সূচনা। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক অভিজিৎ দে এনডিটিভিকে বলেন, চীন, পাকিস্তান, বাংলাদেশ এই ত্রিভুজ ভারতের পূর্ব, পশ্চিম ও উত্তর আকাশে এক কৌশলগত চক্র তৈরি করছে। এই মন্তব্যের ভেতরে লুকিয়ে আছে ভারতের গভীর উদ্বেগ। 2025 সালের এপ্রিলে ইউরেশিয়ান টাইমস লিখেছিল, যদি বাংলাদেশের আকাশে চীনা যুদ্ধবিমান ওঠে তবে এটি হবে ভারতের জন্য দ্বিতীয় কৌশলগত ঘেরাও। ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের এক অভ্যন্তরীণ রিপোর্টে স্বীকার করা হয়েছে, বাংলাদেশের J-10C স্কোয়াড্রন মোতায়েনের পর ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডকে নতুনভাবে সাজাতে হবে। এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, বাংলাদেশের এখনকার প্রতিরক্ষা সক্ষমতা 2015 সালের তুলনায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তনের ফলে ভারতের নিরাপত্তা স্থাপনা, বিশেষ করে আন্দামান ও নিকোবর কমান্ড নতুন ঝুঁকির মুখে পড়েছে। দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতীয় গোয়েন্দারা কক্সবাজার উপকূলে সম্ভাব্য চীনা সাবমেরিন বার্থিং সাইট ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা রবি রায় আরও বলেন, চীনের লক্ষ্য শুধু ঘেরাও নয়, বরং ভারতের সামরিক প্রতিক্রিয়া বিলম্বিত করা। চীন জানে ভারত একসঙ্গে 3 ফ্রন্টে লড়াই করতে পারবে না। এদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বিশ্লেষণ করেছে, বাংলাদেশ এখন আঞ্চলিক শক্তি ভারসাম্যে এক নতুন মধ্যম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে এবং এই অবস্থান ভারতের কৌশলগত পরিকল্পনাকে বাধাগ্রস্ত করছে। দিল্লির কূটনৈতিক দফতরগুলিতে এখন আলোচনা হচ্ছে একটি প্রশ্ন, বাংলাদেশ কি চীনের নতুন কৌশলগত স্টেজিং পয়েন্ট? চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস লিখেছে, বাংলাদেশ আমাদের অংশীদার নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার আকাশে ভারসাম্যের নতুন স্তম্ভ। এই সমস্ত বিবৃতি ভারতের কূটনৈতিক বৃত্তে আরও অস্থিরতা তৈরি করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ মনীষা সেন বলেন, দিল্লি এখন বুঝতে পারছে শুধু সীমান্ত নয়, আকাশেও তারা পিছিয়ে পড়ছে। এই অস্থিরতা এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার সূচনা। 2024 সালে অপারেশন সিন্ধুর সময় পাকিস্তান প্রথমবার J-10C ব্যবহার করে ন্যাটো ধাঁচের আকাশযুদ্ধ কৌশল লঞ্চ অ্যান্ড লিভ। একটি বিমান ক্ষেপণাস্ত্র ছড়ে, অন্যটি সেটি গাইড করে টার্গেটে পৌঁছে দেয়। রাডারে প্রথম বিমান ধরা পড়ে না, ফলে শত্রু বুঝে ওঠার আগেই আক্রমণ ঘটে। দ্য প্রিন্ট ইন্ডিয়া লিখেছে, চীন পাকিস্তানকে এমন প্রযুক্তি দিয়েছে যা একসময় শুধু ন্যাটো দেশগুলোর ছিল। ভারতীয় সামরিক গোয়েন্দারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। দ্য হিন্দু মন্তব্য করেছে, বাংলাদেশ যদি J-10C অর্জন করে তাহলে দক্ষিণ এশিয়ার আকাশে ভারতের আধিপত্য ভেঙে পড়বে। এখন ভারতের আশঙ্কা, বাংলাদেশও একই কৌশল প্রয়োগ করতে পারে। যদি এক বিমান লঞ্চ করে, অন্য বিমান গাইড দেয়, তবে ভারতের আকাশ প্রতিরক্ষা বিভ্রান্ত হবে। 2019 সালে ফরাসি প্রেসিডেন্ট মাক্রো ঢাকা এসেছিলেন রাফাল বিক্রির আশায়, কিন্তু বাংলাদেশ এয়ারফোর্স তখন বলেছিল, যে যুদ্ধবিমান আমাদের প্রতিদ্বন্দ্বী চালায় সেটি কেন আমরা নেব। আওয়ামী লীগ সরকার রাজনৈতিক স্বার্থে সিদ্ধান্ত টানছিল, কিন্তু ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বিষয়টি স্ট্র্যাটেজিক দৃষ্টিতে দেখে। ফলে আসে চীনা প্রস্তাব। লা মজে পত্রিকা লিখেছে, ফ্রান্স রাফাল বিক্রির ব্যর্থতার পর দক্ষিণ এশিয়ায় প্রভাব হারিয়েছে, যেখানে চীন এখন নতুন বাণিজ্য ও প্রতিরক্ষা স্থপতি। প্রতিরক্ষা বিশ্লেষক কর্নেল জাহিদ ইসলাম মন্তব্য করেন, বাংলাদেশের J-10C ক্রয় শুধু প্রতিরক্ষা উন্নয়ন নয়, এটি ভারতীয় আধিপত্যের বিকল্প মডেল। তিনি যোগ করেন, রাফাল ও ইউরোফাইটার ইউরোপীয় শক্তির প্রতীক, কিন্তু J-10C দক্ষিণের শক্তি, যার কৌশল, প্রযুক্তি ও কূটনীতি একসঙ্গে মিলে গেছে। সিপ্রির তথ্য বলছে, পাকিস্তানের পরেই বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক। এখন পুরো বাহিনী চীনা সিস্টেমে ইন্টিগ্রেটেড রাডার, মিসাইল ও স্যাটেলাইট ডাটা এক প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে। বাংলাদেশের একটি স্থলভিত্তিক রাডার কোনো অনুপ্রবেশ শনাক্ত করলে সেই তথ্য সরাসরি J-10C-তে পৌঁছে যায়। তাৎক্ষণিকভাবে আকাশে ছোড়া যায় PL-15 মিসাইল। চীনা সামরিক বিশ্লেষক লিউ চেন বলেন, J-10C ইন্টিগ্রেশন মানে কেবল একটি বিমান ক্রয় নয়, এটি তথ্য, প্রযুক্তি ও কৌশলগত বিশ্বাসের শেয়ারিং।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যাভিয়েশনের গবেষক প্রণব চক্রবর্তী বিশ্লেষণ করেছেন, চীনের অস্ত্র ব্যবস্থা এখন এক সমন্বিত কমব্যাট ওয়েব, যেখানে বাংলাদেশ, পাকিস্তান ও মিয়ানমার হয়ে এক নতুন আঞ্চলিক নেটওয়ার্ক তৈরি হচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা গোয়েন্দা ব্যুরো স্বীকার করেছে, বাংলাদেশের নতুন সিস্টেমে তথ্য প্রবাহ এত দ্রুত যে ভারতীয় রাডার কাভারেজে সেটি ধরার আগেই PL-15 টার্গেটে পৌঁছে যায়। এই রিয়েল টাইম কোঅর্ডিনেশন ভারতের কাছে এখন এক দুঃস্বপ্ন এবং দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন ভারসাম্যের নাম বাংলাদেশ। দিল্লির রাজনৈতিক ও সামরিক সদর দফতর এখন এক অদৃশ্য চাপের মধ্যে। নিউজরুম থেকে শুরু করে দক্ষিণ ব্লকের বৈঠকগুলো সবার আলোচনার কেন্দ্র বাংলাদেশের নতুন J-10C স্কোয়াড্রন। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, বাংলাদেশের এয়ার পাওয়ারের এই আপগ্রেড ভারতীয় প্রতিরক্ষা পরিকল্পনাকে একেবারে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। উত্তরে লাদাখ, পশ্চিমে পাকিস্তান, পূর্বে বাংলাদেশ। ভারতীয় সামরিক কৌশলের 3 দিকেই এখন চীনা অস্ত্রনির্ভর বাহিনী। সাবেক এয়ার মার্শাল অনুপ সরকার দ্য ইকোনমিক টাইমসকে বলেন, বাংলাদেশের PL-15 মিসাইল আমাদের ইস্টার্ন কমান্ডকে বিপদে ফেলবে। H-6 বোম্বার, সাবমেরিন ঘাঁটি, নৌবহর সবই এখন তাদের টার্গেটের আওতায়। স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স ইনস্টিটিউটের পরিচালক অমিতাভ সিংহের বিশ্লেষণ, বাংলাদেশের J-10C চুক্তি কেবল সামরিক নয়, এটি এক ডিপ্লোম্যাটিক সিগন্যাল। চীন এখন বঙ্গোপসাগরের ভেতরে প্রবেশ করেছে। দিল্লির নিরাপত্তা উপদেষ্টা পরিষদের এক গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ভারতীয় এয়ারফোর্সকে দ্রুত রাফাল ইন্টিগ্রেটেড আর্লি ওয়ার্নিং সিস্টেম চালু করতে হবে, কারণ J-10Cর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষমতা ভারতীয় রাডারের জন্য এক বিপদসীমা অতিক্রম করেছে। দ্য হিন্দু জানিয়েছে, ভারতের প্রতিরক্ষা গোয়েন্দারা আশঙ্কা করছেন, বাংলাদেশ এখন চীনা ও পাকিস্তানি পাইলটদের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিতে পারে। এক সিনিয়র ডিফেন্স করেসপন্ডেন্ট বলেন, যদি এমন হয় তাহলে এটি দক্ষিণ এশিয়ার আকাশে প্রথম 3 নেশন কমব্যাট ট্রায়াঙ্গেল তৈরি করবে। দিল্লির এক কূটনীতিক টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, বাংলাদেশ এখন কেবল প্রতিবেশী নয়, এটা এক ক্যালকুলেটেড অ্যাক্টর, যার সিদ্ধান্ত নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক রোহিত দত্তের ভাষ্যমতে, ইউনূসের সরকার চীনের সঙ্গে এমন এক অর্থনৈতিক ও প্রতিরক্ষা সমীকরণ গড়ছে যা ভারত বহু বছর ধরেও করতে পারেনি। এটি একটি নতুন বাস্তবতা। ঢাকার আকাশে তখনও কোনো J-10C দেখা যায়নি, কিন্তু প্রতিরক্ষা সদর দফতরে চলছে প্রস্তুতির নীরব ব্যবস্থা। বিমান ঘাঁটির নতুন শেল্টারগুলো রং করা হচ্ছে, রানওয়ে শক্ত করা হচ্ছে, আর চীনা টেকনিশিয়ানরা পর্যবেক্ষণ করছে অবতরণ সিস্টেম। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডি নিউজকে বলেন, চুক্তির আনুষ্ঠানিকতা প্রায় শেষ, এখন মূল বিষয় হচ্ছে ট্রেনিং ও লজিস্টিক প্রস্তুতি। সামনে দাঁড়িয়ে আছেন প্রফেসর ইউনূস, যিনি আজ এক সিভিলিয়ান স্ট্র্যাটেজিক ব্রেইন। তার চোখে এক নীরব অথচ অদম্য আত্মবিশ্বাস। তিনি বললেন, যুদ্ধ নয়, আত্মরক্ষাই আমাদের শক্তি, কিন্তু সেই আত্মরক্ষার জন্য চাই আধুনিকতা, আত্মবিশ্বাস ও কৌশল। দূরে ভারতীয় স্যাটেলাইট সেন্টার থেকে পাঠানো হলো জরুরি অ্যালার্ট। বাংলাদেশের আকাশ আর নিস্তব্ধ নয়, এটি এখন এক রিয়েল টাইম প্রতিরক্ষা থ্রেট এনভেলপ। রাত নেমে আসে, কিন্তু সেই অন্ধকারে আর নিঃশব্দতা নেই। প্রতিটি মেঘে প্রতিফলিত হচ্ছে J-10Cর সোনার আলোর রেখা। দক্ষিণ এশিয়ার আকাশে এখন একটি নতুন সমীকরণ চলছে, যেখানে বাংলাদেশ আর কেবল সীমানার দেশ নয়, বরং আকাশের স্ট্র্যাটেজিক খেলোয়াড়। রাত তখন প্রায় 3টা। বাইরে টিপটিপ বৃষ্টি, ভেজা হাওয়ায় গাছের ডাল দুলছে নিঃশব্দে। ক্যান্টনমেন্টের ভূগর্ভস্থ অপারেশন রুমে কয়েকটি মনিটর জ্বলছে। নীলচে আলোর নিচে কয়েকজন অফিসার তাকিয়ে আছে একটি রাডার স্ক্রিনের দিকে। একটা অচেনা বিন্দু ধীরে ধীরে এগিয়ে আসছিল, তারপর হঠাৎ মিলিয়ে গেল। অপারেটরের গলা শুকিয়ে গেছে। স্যার, এটা কি আমাদের কোনো ফ্লাইট? ডিউটি অফিসার নিঃশব্দে মাথা নাড়লেন। তার চোখে আতঙ্ক, ঠোঁটে এক ফোঁটা কম্পন। না, এটা আমাদের নয়, ওটা স্টেলথ। সেই মুহূর্তে ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। শুধু রাডারের ঘূর্ণন শব্দ আর ভেতরের আতঙ্ক, যেন বাংলাদেশের আকাশে নতুন কোনো অদৃশ্য যুদ্ধের সূচনা হলো। বাইরের বৃষ্টির ফোঁটা তখনও যেন কাচের জানালায় আঘাত করছে রাইফেলের বুলেটের মতো। সবাই জানে কোনো এক নীরব যুদ্ধ আসছে, যার শব্দ থাকবে না, কিন্তু প্রভাব ছড়িয়ে পড়বে প্রতিটি সীমানায়। এই রাতের ভেতরেই শুরু হয় এক সিদ্ধান্তের গল্প, যা শুধু অস্ত্র কেনা নয়, সার্বভৌমত্ব পুনরুদ্ধারের এক নীরব যুদ্ধ। আমরা দেশপ্রেমে বলি প্রতিরোধ করব, যুদ্ধ হলে লড়ব, কিন্তু আধুনিক যুদ্ধে প্রতিরোধ কেবল সাহসে হয় না, হয় প্রযুক্তিতে। যে শত্রু 20 কিলোমিটার দূর থেকে টার্গেট লক করতে পারে, তার সামনে পুরনো বিমান দিয়ে যুদ্ধ করা মানে আত্মহত্যা। আধুনিক যুদ্ধের ভাষা আর মঞ্চ ভাষার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাংলাদেশ সেই আত্মপ্রতারণার ভেতরেই ছিল দশক জুড়ে।
পদাতিক বাহিনী শক্তিশালী কিন্তু আকাশ শূন্য। সীমান্তে গোলাবারুদ আছে কিন্তু আকাশে নেই চোখ। 1971 সালের পর আমাদের যুদ্ধবিমানগুলো সময়ের সঙ্গে সঙ্গে জাদুঘরে পরিণত হয়েছে। প্রতিরক্ষা বাজেট ছিল বরাবরই রাজনৈতিক বক্তব্যের শিরোনাম, বাস্তবে নয়। ভারত তার আকাশে বসিয়েছে S-400 সিস্টেম, মিয়ানমারের হাতে এসেছে চীনের J-7, আর বাংলাদেশ এখনও নির্ভর করছে J-7 এর মতো পুরনো যুদ্ধবিমানে। আকাশ প্রতিরক্ষায় এই শূন্যতা আমাদের জন্য কেবল কৌশলগত নয়, মনস্তাত্ত্বিক বিপদও তৈরি করেছে। অফিসাররা জানতেন যদি কোনোদিন আকাশে হামলা হয় প্রতিরোধ করার কিছুই থাকবে না, শুধু জাতীয় পতাকার দিকে তাকিয়ে থাকা। কিন্তু 2025 সালে এই নীরবতার ভেতরেই বদলে গেল বাংলাদেশের ইতিহাস। দীর্ঘ নীরবতার পর কেউ যেন ফিসফিস করে বলল, এবার সময় এসেছে। 2025 সালের শেষ দিকে যখন বেইজিংয়ের শীতল শূন্যতা ভেদ করে বাংলাদেশি প্রতিনিধি দল পৌঁছায় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, তখন কেউ জানত না ইতিহাসের কোন অধ্যায়ে তারা নাম লিখিয়ে ফেলছে। চীনের সঙ্গে $2.2 বিলিয়ন বিশাল চুক্তি, যার আওতায় বাংলাদেশ পাবে 20টি J-10C যুদ্ধবিমান, আর সঙ্গে পুরো এক নেটওয়ার্ক, যেন আকাশে একটি নতুন ঢাল তৈরি হচ্ছে। চুক্তির ভেতর ছিল শুধু বিমান নয়, একটি পূর্ণাঙ্গ কমব্যাট ইকোসিস্টেম, রাডার, আর্লি ওয়ার্নিং সিস্টেম, লং রেঞ্জ মিসাইল এবং গ্রাউন্ড কন্ট্রোল সাপোর্ট, অর্থাৎ একসাথে বিমান, চোখ ও ঢাল। বাংলাদেশের ইতিহাসেই প্রথমবার কোনো যুদ্ধবিমান ক্রয় একক চুক্তিতে এত বড় পরিসরে বাস্তবায়িত হল। চীনের রাষ্ট্রদূত ইউএন প্রকাশ্যে বলেছিলেন, বাংলাদেশ এখন শুধু ক্রেতা নয়, এটি চীনের প্রতিরক্ষা কৌশলের অংশীদার। তার কথায় এক ঝলক আত্মবিশ্বাস, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল ভূ রাজনৈতিক হিসাব। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্যে নতুন অধ্যায় খুলছে। চুক্তির পর বেইজিং থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, চীন এবং বাংলাদেশ একসাথে আঞ্চলিক স্থিতিশীলতার প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু বিশ্লেষকরা বুঝলেন, এটি স্থিতিশীলতা নয়, এক নতুন প্রতিযোগিতার সূচনা। চীনের চেংদু এভিয়েশন গ্রুপের তৈরি এই ফাইটার জেট এখন বিশ্বের অন্যতম বহুমুখী যুদ্ধবিমান। এটি শুধু দ্রুত নয়, বুদ্ধিমানও। এর ফ্লাই বাই ওয়্যার সিস্টেম পাইলটের প্রতিটি নড়াচড়া মিলিসেকেন্ডে অনুবাদ করে। রাডার অ্যাভয়েডেন্স ফিচার শত্রুর নজর এড়িয়ে আকাশে নীরবে উড়ে যেতে পারে। এর সঙ্গে যুক্ত PL-15 মিসাইলের রেঞ্জ 200 কিলোমিটার। একে এয়ার কমব্যাটের গেম চেঞ্জার বলা হয়। এটি একসাথে 12টি টার্গেট লক করতে সক্ষম। এর হাই মোবিলিটি ডিজাইন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট একে দেয় পঞ্চম প্রজন্মের বিমানের ন্যায় ক্ষমতা। চীনের সেনাবাহিনী এটি ব্যবহার করছে 2021 সাল থেকে, এবং পাকিস্তান 2022 সালে প্রথমবার এটি মোতায়েন করে ভারতের সীমান্তে। দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের হাতে এই প্রযুক্তি আসা মানেই ভারতীয় আকাশ সীমায় নতুন ভয়ের জন্ম। J-10C কেবল আকাশযুদ্ধ নয়, এটি মনস্তাত্ত্বিক প্রতিরোধও সৃষ্টি করে। একসময় যাদের ধারণা ছিল বাংলাদেশের প্রতিরক্ষা কেবল সীমিত, এখন তারা বুঝতে পারছে এই ছোট দেশটির আকাশে আর কেউ নির্বিঘ্নে উড়তে পারবে না। 2018 থেকে 2024 এই 6 বছর বাংলাদেশের জন্য ছিল রাজনৈতিক অনিশ্চয়তার সময়। পশ্চিমা নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের চাপ, ভারতের নীরব প্রভাব, সব মিলে প্রতিরক্ষা সিদ্ধান্তগুলো স্থবির হয়ে পড়েছিল। IMF পর্যন্ত পরামর্শ দিয়েছিল ডিফেন্স নয়, ডেভেলপমেন্টে ফোকাস করুন। কিন্তু উন্নয়ন তো তখনই টেকে যখন আকাশ নিরাপদ থাকে। সীমান্তে মিয়ানমারের সামরিক কর্মকাণ্ড বেড়ে যাচ্ছিল, বঙ্গোপসাগরে ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু হয়েছিল। এমনকি তিস্তা প্রকল্প নিয়ে দিল্লির সরাসরি হুমকি এসেছিল। ঢাকার বোঝা হয়ে গিয়েছিল নিরাপত্তা মানে এখন শুধু সেনাবাহিনী নয়, আকাশ প্রতিরক্ষা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2025 সালে সেই সাহসিক সিদ্ধান্ত আসে। এইবার নয়, আর পেছনে নয়। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার চীন 10 বছরের কিস্তিতে যুদ্ধবিমান বিক্রি করতে রাজি হয়, প্রশিক্ষণ সহ পূর্ণ প্রযুক্তি হস্তান্তর। এটাই বাংলাদেশের সিদ্ধান্তকে দৃঢ় করে তোলে। এই চুক্তি একটি মানসিক বিকল্পের প্রতীক। বাংলাদেশ বুঝে ফেলেছে, বক্তৃতা দিয়ে নয়, প্রতিরোধ হয় প্রস্তুতিতে। চুক্তির খবর ফাঁস হতেই ভারতীয় সংবাদ মাধ্যমে শুরু হয় ঝড়। টাইমস নাও লিখল, বাংলাদেশ চীনের কৌশলগত বলয়ে ঢুকে পড়েছে। দ্য প্রিন্ট বিশ্লেষণ করল, ঢাকা এখন নয়াদিল্লির ছায়া থেকে বেরিয়ে আসছে। NDTV বলল, চীন দক্ষিণ এশিয়ায় নতুন শক্তির ঘাঁটি তৈরি করছে। প্রাক্তন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা প্রকাশ্যে স্বীকার করলেন, চীন যেন দিল্লির চোখের সামনেই ঢাকাকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জরুরি বৈঠক ডাকে। তাদের আশঙ্কা, বাংলাদেশের J-10C যদি উত্তর পূর্ব সীমান্তে মোতায়েন হয়, তাহলে আসাম, ত্রিপুরা ও মিজোরামের কৌশলগত ঘাঁটিগুলো চীনের নজরে পড়বে। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সামরিক সম্প্রসারণ। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান RAND রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ এখন সেই আঞ্চলিক ভারসাম্যের অংশ যা যুক্তরাষ্ট্র বহু বছর ধরে প্রতিরোধ করতে চাইছে। এই এক চুক্তি দক্ষিণ এশিয়ার কূটনীতি ও কৌশলের কেন্দ্র পাল্টে দিয়েছে। একদিকে ভারত উদ্বিগ্ন, অন্যদিকে পাকিস্তান প্রকাশ্যে অভিনন্দন জানিয়েছে। তুরস্কও ঢাকার সঙ্গে যৌথ প্রশিক্ষণের আগ্রহ প্রকাশ করেছে।
এই চুক্তির আরেকটি উদ্দেশ্য ছিল সমুদ্র নিরাপত্তা। বঙ্গোপসাগরে বর্তমানে রয়েছে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক নৌবহর, ভারতের পূর্ব কমান্ড, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার যৌথ টহল দল। এই অঞ্চলে বাংলাদেশের অবস্থান কেবল ভূগোল নয়, ভূরাজনীতি। চীনের সহায়তায় বাংলাদেশ এখন যে নৌ এয়ার নেটওয়ার্ক তৈরি করছে তা এই অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। জে-10C যুদ্ধবিমান এখন শুধু দেশের প্রতিরক্ষা নয়, সেন্ট মার্টিন থেকে কক্সবাজার পর্যন্ত একটি কৌশলগত ঢাল। বলা হচ্ছে এটি এক প্রকার ব্লু শিল্ড অ্যালায়েন্স, যেখানে বাংলাদেশের আকাশ ও সমুদ্র একই ছত্রছায়ায় রক্ষা পাবে। ভবিষ্যতে এটি পাকিস্তান ও তুরস্কের সঙ্গে যৌথ মহড়ার পথও খুলে দিতে পারে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, এটি শুধু প্রতিরক্ষা নয়, এটি আত্মবিশ্বাসের পুনর্জন্ম। বিশ্লেষকরা বলেন, বঙ্গোপসাগর এখন আর শান্ত সমুদ্র নয়, এটি ভবিষ্যতের কৌশলগত রণাঙ্গন। বাংলাদেশ এখন সেই নীল আকাশে নিজের পতাকা উড়াতে শিখেছে, শান্তির বার্তা নিয়েও, প্রতিরোধের প্রস্তুতি নিয়েও। সন্ধ্যা নেমেছে। ঢাকার রানওয়েতে বাতিগুলো একে একে জ্বলে উঠছে। আকাশে ধীরে ধীরে দেখা যায় এক ঝলক আলো। একটি নতুন জে-10C বাংলাদেশি পতাকা বহন করে উঠছে। তার গায়ে লেগে থাকা ধাতব আলো যেন ইতিহাসের প্রতিফলন। বিমানটি ধীরে ধীরে নেমে আসে। পাইলটের চোখে তৃপ্তি, ঠোঁটে নীরব হাসি। রানওয়ের পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ সেনা নিঃশব্দে ফিসফিস করেন, আজ আমাদের আকাশ ফিরল। পাশের তরুণ অফিসারটি থেমে যায়, চোখে জল। টেলিভিশনের স্ক্রলে তখন একটি লাইন ভেসে ওঠে, চুক্তি কার্যকর, বাংলাদেশ পেল তার নিজস্ব আকাশ প্রতিরক্ষা ঢাল। সাংবাদিকরা বলছে এটি শুধু চুক্তি নয়, এটি যুগান্তরের প্রতীক। দূরে কোথাও বজ্রপাতের শব্দ, যেন ইতিহাসের ঘোষণা। এই আকাশে আর কেউ অদৃশ্য নয়, এই আকাশ এখন নিজের। রাত যত গভীর হয় ততই মনে হয় ঘুমন্ত বাঘের চোখ আবার জেগে উঠেছে, আর তার দৃষ্টি এবার আকাশের দিকে। আনাতোলিয়ার এক সামরিক ঘাঁটির ভেতর কুয়াশার মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল লঞ্চার, 6 টাকার স্টিলের দানব। তার উপর ঢাকা ক্যানভাসের নিচে ঘুমিয়ে আছে এক ভয়ঙ্কর শক্তি, বোরা। দূরে কন্ট্রোল রুমে কয়েকজন তুর্কি প্রকৌশলী নীরবে প্রস্তুতি নিচ্ছেন। তাদের পাশে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের 2 সামরিক কর্মকর্তা, চোখে গম্ভীর তৃপ্তি। মুহূর্তের মধ্যে হ্যাঙ্গারের ভেতর থেকে ভেসে আসে কাউন্টডাউন, 3, 2, 1। আকাশে আগুনের রেখা টেনে উঠল বোরা মিসাইল। পুরো উপত্যকা কেঁপে উঠল এক বিকট শব্দে, যেন ইতিহাস নিজেই নতুন পথে পা রাখল। মিসাইলটি মিলিয়ে গেল মহাশূন্যের গর্ভে, রেখে গেল কেবল ধোঁয়ার দাগ আর এক নিঃশব্দ বার্তা, বাংলাদেশ এখন মিসাইল শক্তি। দীর্ঘদিন ধরে যা ছিল প্রতিরক্ষা মহলের গুঞ্জন, সেটাই এবার বাস্তব। বাংলাদেশের হাতে আসছে এমন এক অস্ত্র যা দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণই পাল্টে দিতে পারে। বোরা মিসাইল তুরস্কের তৈরি, রেঞ্জ 400 কিলোমিটার, কিন্তু প্রতীক তারও গভীরতর। এটি একটি দেশের আত্মবিশ্বাসের প্রতীক, এক স্বাধীন জাতির প্রতিরোধের ভাষা। 2018 সালে যখন প্রথম দূরপাল্লার মিসাইল কেনার আলোচনা শুরু হয়, তখন কেউই ভাবেনি এই প্রকল্প এত দূর যাবে। যুক্তরাষ্ট্র চেয়েছিল বাংলাদেশকে এই খেলায় নামতে নিরুৎসাহিত করতে, ভারত চাইছিল ঢাকাকে নিরপেক্ষ রাখতে। কিন্তু তুরস্ক এক নতুন সুযোগ দেয়, স্বাধীনতার প্রযুক্তি নামে একটি সমঝোতা, যার মধ্যে ছিল প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ ও যৌথ গবেষণা। দ্য ডিফেন্স নিউজ লিখেছে, তুরস্কের রকেটসান বাংলাদেশের জন্য বোরা মিসাইলের একটি বিশেষ সংস্করণ তৈরি করছে। অফিসিয়ালি 300 কিলোমিটার রেঞ্জ বলা হলেও এর প্রকৃত পাল্লা 400 কিলোমিটার ছাড়াবে। এই এক ঘোষণাই কেঁপে ওঠে দিল্লির সামরিক পরিসর। ভারতীয় সেনাবাহিনীর উত্তর কমান্ড সঙ্গে সঙ্গে জরুরি বৈঠক ডাকে। এনডিটিভি লিখেছিল, বাংলাদেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন ভারতের পূর্বাঞ্চলে নতুন উদ্বেগের কেন্দ্র। শিলিগুড়ি করিডর ভারতের কৌশলগত জীবনরেখা। মাত্র 22 কিলোমিটার চওড়া এই করিডরই সংযুক্ত রাখে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে। এর ওপর যে কোনো হুমকি মানেই ভারতের সামরিক বিভাজন। আর এখন সেই করিডর বোরা মিসাইলের আওতায়। ভারতের সামরিক বিশ্লেষক অজয় শুক্লা লিখেছেন, বাংলাদেশের হাতে যদি বোরা থাকে তাহলে পূর্ব ভারতের প্রতিটি ঘাঁটি ঝুঁকির মধ্যে পড়বে। ফোর্স পত্রিকা মন্তব্য করেছে, ঢাকা এখন ভারতের নিরাপত্তা গণনায় এক অনির্দিষ্ট ভ্যারিয়েবল। কলকাতার প্রতিরক্ষা দপ্তরে উদ্বেগের ছায়া স্পষ্ট। শিলিগুড়ির উপরে নতুন করে রাডার সিস্টেম বসানোর পরিকল্পনা চলছে। তবু অনেকে বলছেন, প্রযুক্তি নয়, মনোবলই এখন ঢাকার সবচেয়ে বড় শক্তি। এক ভারতীয় কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছেন, এটি শুধুমাত্র মিসাইল নয়, এটি বাংলাদেশের আত্মসম্মান পুনরুদ্ধারের ঘোষণা।
বাংলাদেশ তুরস্ক সম্পর্ক আজ এমন এক অবস্থায় পৌঁছেছে যা ২১ শতকের মুসলিম বিশ্বের কূটনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায়। ২০১৯ সালে যখন তুরস্ক বাংলাদেশকে উন্নত ড্রোন প্রযুক্তি দেওয়ার প্রস্তাব দেয়, তখনই কৌশলগত অংশীদারিত্বের বীজ বপন হয়। এরপর আসে বোরা মিসাইল ও হিসার এয়ার ডিফেন্স সিস্টেমের চুক্তি। হিসার সিস্টেমের ক্ষমতা অসাধারণ, একই সঙ্গে ৯টি লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে। এটি বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি শত্রুর স্যাটেলাইট সংকেতও নিষ্ক্রিয় করতে সক্ষম। ফলে বাংলাদেশ এখন আক্রমণ ও প্রতিরক্ষায় দুই দিকেই প্রস্তুত। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আনাদুলু এজেন্সিকে বলেন, বাংলাদেশ এখন আমাদের ট্রাস্টেড স্ট্র্যাটেজিক পার্টনার। এই সহযোগিতা শুধু অস্ত্রের লেনদেন নয়, এটি একসঙ্গে বেড়ে ওঠার সম্পর্ক। এক বাংলাদেশি কূটনীতিকের ভাষায়, প্রফেসর ইউনুসের কূটনীতি খুব নরম, কিন্তু তার ভেতরে ইস্পাতের দৃঢ়তা আছে। তিনি বিশ্বাস করেন শান্তিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ অস্ত্র। ২০২৬ সালের শুরুতে প্রকাশ্যে আসে আরেক ঐতিহাসিক পদক্ষেপ, বাংলাদেশ জাপান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি। দ্য টোকিও টাইমসের শিরোনাম ছিল ফ্রম ঢাকা টু ইয়োকোসুকা, এ নিউ অ্যাক্সিস ইন ইন্দো প্যাসিফিক সিকিউরিটি। জাপান এই অঞ্চলে দীর্ঘদিন ধরে ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করলেও এবার তারা সরাসরি ঢাকাকে যুক্ত করছে তাদের নিরাপত্তা চেইনে। এর মানে বঙ্গোপসাগরে বাংলাদেশের ভূমিকা কেবল ভূ রাজনৈতিক নয়, এটি এখন বৈশ্বিক। এই চুক্তির আওতায় বাংলাদেশ পাবে উন্নত রাডার, নেভাল সার্ভাইলেন্স সিস্টেম এবং উপকূলীয় প্রতিরক্ষা নেটওয়ার্ক। টোকিওর কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকার স্থিতিশীলতা মানেই ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা। বিশ্লেষক ডক্টর মারিয়া রসেলো বলেন, বাংলাদেশ এখন এক নতুন ভূরাজনৈতিক মডেল তৈরি করছে, যেখানে অস্ত্র মানেই কূটনীতি, প্রতিরক্ষা মানেই উন্নয়ন। ২০২৬ সালের শেষ ভাগে যখন বাংলাদেশের হাতে বোরা ও হিসার সিস্টেম কার্যকর হবে, তখন আঞ্চলিক শক্তির ভারসাম্য নতুনভাবে সংজ্ঞায়িত হবে। ভারত, চীন, পাকিস্তান তিন শক্তির মাঝে দাঁড়িয়ে ঢাকাই হবে সেই শান্ত কেন্দ্র, যেখানে সংঘাত ও সংলাপের দুটো দরজা একসঙ্গে খোলা থাকবে। ওয়াশিংটন ভিত্তিক স্ট্রাটভিউ অ্যানালিটিক্স বিশ্লেষণ করেছে, বাংলাদেশের সামরিক আধুনিকায়ন এক ধরনের স্মার্ট পাওয়ার ডক্ট্রিন তৈরি করছে, যেখানে প্রযুক্তি, কূটনীতি ও অর্থনীতি একই ছাদের নিচে। দ্য ইকোনমিস্ট লিখেছে, ইউনুস সরকারের কৌশলিক বুদ্ধিমত্তা হচ্ছে শক্তির প্রদর্শন নয়, বরং শক্তিকে নিয়ন্ত্রণের শিল্প। একই সময় ঢাকায় গড়ে উঠছে প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র, স্থানীয় উৎপাদন কারখানা এবং স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন। এটি শুধু সামরিক প্রস্তুতি নয়, এটি আত্মনির্ভরতার রূপরেখা। রাত গভীর, কুর্মিটোলা ঘাটির আলো নিভে এসেছে একে একে। আকাশে হালকা বৃষ্টি, বাতাসে মিশে আছে ডিজেল ও মেটালের গন্ধ। দূরে পাহারায় সেনা ট্রাক। একটি হ্যাঙ্গারের ভেতরে বোরা মিসাইলগুলো সাজানো দাঁড়িয়ে আছে, চুপচাপ কিন্তু প্রস্তুত। কন্ট্রোল রুমের ভেতর এক তরুণ অফিসার রাডারের দিকে তাকিয়ে নরম গলায় বলল, অল সিস্টেমস নমিনাল। তার পাশে দাঁড়ানো সিনিয়র কমান্ডার মৃদু হাসলেন। আজকের এই নীরবতা ইতিহাসের নীরবতা নয়, এটি ঝড়ের আগের স্থিরতা। দূরে বিমান ঘাঁটির ওপর দিয়ে উড়ে গেল একটি ড্রোন, হিসার সিস্টেমের টহল। আকাশের গর্জন মিলেমিশে গেল বৃষ্টির শব্দে। নয়াদিল্লির আকাশে তখন ঘন কুয়াশা। সাউথ ব্লকের জানালায় এক কর্মকর্তা নীরবে তাকিয়ে রইলেন পূর্ব দিগন্তের দিকে। তার ঠোঁট নড়ে উঠল। আমরা ভেবেছিলাম বাংলাদেশ আমাদের ছায়া, আজ সেই ছায়াই আমাদের ঢেকে ফেলেছে। আর ঢাকায় হালকা বৃষ্টির ভেতর ভেসে উঠল এক নিঃশব্দ আলো, যে আলো নতুন দক্ষিণ এশিয়ার প্রতীক। ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটির ভেতর তখন নিস্তব্ধ রাত। আলো আধারির মধ্যে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের বিমান বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা, চোখে ক্লান্তি, হাতে নীল ফাইল। রানওয়ের শেষে জ্বলছে কিছু আলো, যেন ভবিষ্যতের কোনো যুদ্ধ বিমানের ছায়া সেখানেই ভেসে উঠছে। ফাইলের ওপর লেখা, ডিফেন্স অ্যাকুইজিশন ফেজ 2030। এই একটি ফাইল ঘিরেই এখন কূটনৈতিক চাপে, সামরিক তৎপরতায়, এমনকি আঞ্চলিক উদ্বেগের সড়ক পুরো দক্ষিণ এশিয়া। কারণ এই ফাইলে লুকিয়ে আছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক ক্রয় চুক্তির নীল নকশা, 4টি দেশ থেকে যুদ্ধবিমান ও হেলিকপ্টার ক্রয় পরিকল্পনা। কিন্তু এই চুক্তি কেবল যুদ্ধবিমানের গল্প নয়, এর ভেতর লুকিয়ে আছে এক নতুন ভূ রাজনৈতিক ভারসাম্যের সূচনা। বিশ্ব অর্থনীতি এখন এক অদ্ভুত ভারসাম্যে দাঁড়িয়ে আছে। দ্য ইকোনমিস্ট সম্প্রতি লিখেছে, খাদ্য নিরাপত্তা যতটা জরুরি, সামরিক নিরাপত্তা এখন তার চেয়েও বড় বাস্তবতা। বাংলাদেশও বুঝেছে, যে দেশ নিজের আকাশ রক্ষা করতে পারে না, তার উন্নয়নও একদিন মাটিতে পড়ে যায়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ তাই ঘোষণা দিয়েছে, আকাশে প্রতিরোধ, সীমান্তে স্থিতি আর আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্য, এই 3 লক্ষ্য নিয়ে প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি হচ্ছে। অর্থাৎ এটা শুধু অস্ত্র কেনা নয়, এটি আত্মরক্ষার এক নীরব প্রতিশ্রুতি।
চীনের জে-10C যুদ্ধবিমানকে ঘিরে আলোচনা এখন বাস্তবতার পর্যায়ে। $2.2 বিলিয়ন এই ডিলের অধীনে বাংলাদেশ 20টি যুদ্ধবিমান ক্রয় করছে। প্রতিটি বিমানের দাম প্রায় $60 মিলিয়ন। সঙ্গে থাকবে রাডার, লং রেঞ্জ মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। চায়না মিলিটারি অবজারভার জানিয়েছে, বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যে চীনের জে-10C ও WS ইঞ্জিনের সমন্বয়ে নিজস্ব রক্ষণাবেক্ষণ ক্ষমতা গড়ে তুলবে। ঢাকার সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল বিমান ক্রয় নয়, বরং ট্যাকটিক্যাল ইন্টিগ্রেশন, যেখানে পাকিস্তান, চীন ও বাংলাদেশ একই প্রযুক্তি ছাতার নিচে চলে আসছে। ইতালির সঙ্গে বাংলাদেশের এই চুক্তিকে বিশ্লেষকরা বলছেন একটি ভূ-রাজনৈতিক মাইলফলক। কারণ ইউরোফাইটার টাইফুন, যা ইউরোপের 4 দেশ ইতালি, জার্মানি, যুক্তরাষ্ট্র, স্পেন যৌথভাবে তৈরি করেছে, এখন বাংলাদেশের আকাশে উঠতে চলেছে। অ্যারোস্পেস গ্লোবাল লিখেছে, বাংলাদেশ অন্তত 10টি টাইফুন স্ট্যান্ডার্ড 3 যুদ্ধবিমান ক্রয়ের পথে, যা দক্ষিণ এশিয়ায় এক নতুন ভারসাম্য তৈরি করবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডিসেম্বরে ঢাকা সফরের চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই চুক্তিতে যুক্ত হচ্ছে কার্গো বিমান C-27 স্পার্টান ও ভিআইপি হেলিকপ্টার। মে মাসে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান নিজ হাতে টাইফুন উড়িয়ে দেখেছেন। অক্টোবর মাসে লিওনার্দোর টেকনিক্যাল টিম ঢাকায় এসে গ্রাউন্ড সাপোর্ট সিস্টেম নিয়ে আলোচনা করেছে। সামরিক বিশ্লেষক জনাব হাসান মাহমুদ বলেন, যদি এই ডিল সম্পন্ন হয় তাহলে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় প্রতিরক্ষা নেটওয়ার্কের অংশীদার হবে, যা ভারতের কূটনৈতিক ভারসাম্যে বড় প্রভাব ফেলবে। তুরস্কের প্রতি বাংলাদেশের সামরিক আগ্রহ নতুন নয়। ইতিমধ্যে দেশটি তুরস্ক থেকে ড্রোন ও রকেট লঞ্চার সিস্টেম কিনেছে। এবার লক্ষ্য 8টি T-129 অ্যাটাক হেলিকপ্টার। কিন্তু বাস্তবতা বলছে, এই ডিলটি এখনও কাগজে বন্দী। হেলিকপ্টারগুলোর ইঞ্জিন CTS-800A, যা যুক্তরাষ্ট্রের কোম্পানি হানিওয়েল ও রোলস রয়েস যৌথভাবে তৈরি করেছে। এই ইঞ্জিন তৃতীয় দেশে রপ্তানি করতে হলে ওয়াশিংটনের অনুমতি লাগে, আর যুক্তরাষ্ট্র এখনও সেই অনুমতি দেয়নি। পাকিস্তান 4 বছর আগে একই হেলিকপ্টারের জন্য টাকা পরিশোধ করেও এখনও ডেলিভারি পায়নি। আলমনিটর বলছে, তুরস্কের প্রতিরক্ষা শিল্প যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া তৃতীয় দেশকে T-129 বিক্রি করতে পারবে না। বাংলাদেশ তাই আপাতত বিকল্প খুঁজছে, তুরস্কের নিজস্ব ইঞ্জিনযুক্ত সংরক্ষণ অথবা চীনা সহযোগিতার পথ, তবে তার সময় সাপেক্ষ। পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি JF-17 ব্লক 3 এখন বাংলাদেশের পরবর্তী বিবেচনায়। প্রাথমিকভাবে 32টি যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চলছে। প্রতিটির মূল্য প্রায় $15 থেকে $20 মিলিয়ন। এটি তুলনামূলক সাশ্রয়ী, কিন্তু ঝুঁকিও কম নয়, কারণ এই বিমানের ইঞ্জিন রাশিয়ান RD-93। রাশিয়া বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞায় বিধ্বস্ত, ফলে ইঞ্জিন ও স্পেয়ার পার্টস পাওয়া অনিশ্চিত। পাকিস্তান ইতিমধ্যেই এই সংকটে ভুগছে, তাদের বেশ কিছু বিমান গ্রাউন্ডেড। তবে বাংলাদেশ এখন এক বিকল্প ভাবছে, চীনের WS ইঞ্জিন ব্যবহার। এতে করে জে-10C ও JF-17 উভয় বিমানের রক্ষণাবেক্ষণ একই অবকাঠামোতে করা যাবে। ডিফেন্স নিউজ এশিয়া লিখেছে, যদি এই ইঞ্জিন পরিবর্তন অনুমোদিত হয় তাহলে এটি হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম খরচে সুপার এয়ার ফ্লিট প্রতিষ্ঠার মডেল। এই 4টি ডিল একত্রে শুধুমাত্র সামরিক শক্তি বাড়াচ্ছে না, এটি আসলে বাংলাদেশের কূটনৈতিক কেন্দ্রীয়তার ঘোষণা। একদিকে চীন, অন্যদিকে ইউরোপ, 2 ব্লকেই ঢাকার সমান পদচারণা। কিন্তু এই পদক্ষেপে অস্বস্তি বাড়ছে দিল্লিতে ও ওয়াশিংটনে। হিন্দুস্তান টাইমস সম্প্রতি লিখেছে, বাংলাদেশের আকাশে জে-10C বা টাইফুন উড়লে ভারতের আঞ্চলিক আধিপত্যের ধারণা ভেঙে পড়বে। এদিকে যুক্তরাষ্ট্র এখনও সরাসরি মন্তব্য না করলেও তাদের কূটনৈতিক বার্তায় ট্রান্সপারেন্সি ও রিজিওনাল স্টেবিলিটি শব্দ দুটি বারবার উঠে আসছে। অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি না, বরং যাতে কেউ যুদ্ধ চাপিয়ে দিতে না পারে তার প্রস্তুতি নিচ্ছি। ভোরের আলো ছুঁয়ে যাচ্ছে কুর্মিটোলা বিমান ঘাঁটির রানওয়ে। এক সারি পুরনো MiG-29 ধীরে ধীরে সরানো হচ্ছে। দূরে ফ্লাইট টেস্ট এরিয়ার পাশে নতুন হ্যাঙ্গার তৈরি হচ্ছে, যেখানে খুব শীঘ্রই নামবে প্রথম জে-10C। বিমান বাহিনীর এক তরুণ অফিসার তাকিয়ে বললেন, স্যার, আমরা হয়তো এক প্রজন্মের মধ্যেই ইতিহাস বদলে দেব, কিন্তু ইতিহাস কখনো একরঙা হয় না। যে আকাশে যুদ্ধবিমান উড়বে, সেই আকাশেই কখনো কখনো নেমে আসে কূটনৈতিক ঝড়। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি সত্যিই ভারসাম্যের আকাশে নিজের অবস্থান স্থায়ী করতে পারবে, নাকি এই 4 দেশের যুদ্ধবিমান চুক্তি হয়ে উঠবে এক নতুন বৈশ্বিক প্রতিযোগিতার সূচনা? রানওয়ের প্রান্তে সূর্য উঠছে, কিন্তু ভবিষ্যতের আকাশ এখনও ঝাপসা। ঢাকা ক্যান্টনমেন্টের কমান্ড কন্ট্রোল রুমে গভীর রাতে আলো আঁধারির মধ্যে টানটান নীরবতা।
নীলচে আলোর ছটায় ভেসে আছে দেয়াল জুড়ে স্থাপিত রাডার মনিটর। হঠাৎই একটি সংকেত, উত্তর পূর্ব দিক থেকে অচেনা প্রতিচ্ছবি, অস্বাভাবিক দ্রুতগতি। অপারেটর সামির চোখ বড় হয়ে উঠল। স্যার, এটি ড্রোন নয়, ইলেকট্রিক সিগন্যাল নতুন কমিউনিকেশন নেটওয়ার্কে লগ ইন করেছে। কমান্ডার রাশেদ সোজা হয়ে দাঁড়িয়ে ধীর গলায় বললেন, তুরস্কের DS-200 লিঙ্ক সক্রিয় হয়েছে। শব্দের ভেতরে শোনা যাচ্ছিল একরকম গর্ব আর শীতল শৃঙ্খলা। সেই মুহূর্তেই শুরু হলো বাংলাদেশের সামরিক ইতিহাসের এক নতুন অধ্যায়, যেখানে অস্ত্র নয়, প্রযুক্তি হতে যাচ্ছে সবচেয়ে বড় প্রতিরক্ষা। চলতি বছরের জুন মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি ছিল অন্যত্র। ইউক্রেন যুদ্ধ, গাজা সংঘাত কিংবা দক্ষিণ চীন সাগরের উত্তেজনা। কিন্তু নীরবে ঢাকায় স্বাক্ষরিত হচ্ছিল একটি গুরুত্বপূর্ণ চুক্তি। তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি আসেলসানের সঙ্গে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী স্বাক্ষর করে DS-200T হাইব্রিড PVA কমিউনিকেশন সিস্টেম কেনার সমঝোতা। এই সিস্টেমটি সামরিক গ্রেডের, যা তৈরি হয়েছে যুদ্ধক্ষেত্রের ভয়াবহ পরিবেশেও সিগন্যাল বজায় রাখার জন্য। এতে IP নেটওয়ার্কের পাশাপাশি রয়েছে অ্যানালগ সাপোর্ট, E1 পোর্ট এবং সম্পূর্ণ এনক্রিপ্টেড ট্রান্সমিশন। বাস্তবে এটি হলো সেনাবাহিনীর জন্য এক ডিজিটাল শিরা। এই সিস্টেমের সাহায্যে বাংলাদেশ তৈরি করছে এক একীভূত প্রতিরক্ষা যোগাযোগ নেটওয়ার্ক, যেখানে সেনা, নৌ ও বিমান বাহিনী একই প্ল্যাটফর্মে রিয়েল টাইম তথ্য শেয়ার করতে পারবে। এটি শুধু প্রযুক্তি নয়, এটি একটি কৌশলগত নীরব বিপ্লব। বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা আজ এমন এক স্তরে পৌঁছেছে যা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্য পাল্টে দিচ্ছে। তুরস্কের বিখ্যাত বাইকার কোম্পানি থেকে বাইরাক্তার TB2 ড্রোন হাতে পাওয়ার পর বাংলাদেশ এখন যুক্ত হতে যাচ্ছে তুরস্কের স্টিল ডোম প্রোগ্রামে। এটি আসলে একটি মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক, যেখানে স্বল্প, মধ্য ও দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসাথে কাজ করে। তুরস্কের রকেটসান ও আসেলসান যৌথভাবে এই প্রোগ্রাম পরিচালনা করছে। হিসার এবং সিপার দুটি পৃথক লেয়ারের সিস্টেম। তুর্কি প্রতিরক্ষা বিশ্লেষক হুসাইন কায়া বলেছিলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যারা আমাদের এই উন্নত প্রতিরক্ষা প্রোগ্রামে আগ্রহ দেখিয়েছে। এই ঘোষণা ছিল এক ধরনের বার্তা, বাংলাদেশ এখন শুধু ক্রেতা নয়, অংশীদার। প্রাথমিক হিসাব অনুযায়ী এই চুক্তির পরিমাণ প্রায় $600 মিলিয়ন এবং এর উল্লেখযোগ্য অংশ বাংলাদেশেই অ্যাসেম্বলড হবে। হিসার ও তুরস্কের তৈরি এই শর্ট টু মিড রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 25 থেকে 40 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর রাডার 120 কিলোমিটার দূর থেকে শত্রু শনাক্ত করতে পারে। একসঙ্গে 60টি টার্গেট ট্র্যাক এবং 9টি লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে পারে। সিপার 1AD এটি লং রেঞ্জ সিস্টেম, যার সর্বোচ্চ রেঞ্জ 150 কিলোমিটার, উচ্চতা 30 কিলোমিটার পর্যন্ত। একই সঙ্গে 100টি টার্গেট ট্র্যাক এবং 20টি পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতা রাখে। আন্তর্জাতিক বিশ্লেষকরা একে ন্যাটো গ্রেড প্রযুক্তি বলছেন, কারণ এটি প্যাট্রিয়ট PAC-3 এর বিকল্প হিসেবে ধরা হচ্ছে। বাংলাদেশ এই দুটি সিস্টেম একত্রে ব্যবহার করবে লেয়ার বাই লেয়ার কিল চেইন হিসেবে, যেখানে ড্রোন বা হেলিকপ্টারের মতো ছোট হুমকি প্রতিহত করবে হিসার, আর যুদ্ধবিমান বা ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করবে সিপার। তুরস্ক এই সিস্টেমের কিছু যন্ত্রাংশ বাংলাদেশেই অ্যাসেম্বল করবে। প্রতিরক্ষা সূত্র বলছে, এটি এক ধরনের শিল্প বিপ্লবের সূচনা। তুরস্কের সিপার সিস্টেমের অন্যতম বৈশিষ্ট্য হল এর রাডার লিঙ্ক, যা ন্যাটো মানদণ্ডে এনক্রিপ্টেড ডেটা শেয়ার করে। বাংলাদেশ ইতিমধ্যেই ফ্রান্স, ইতালির থেলাস কোম্পানি থেকে 400 কিলোমিটার রেঞ্জের দুটি রাডার ইনস্টল করেছে, একটি ঢাকায় শাহজালাল বিমানবন্দরে, অন্যটি চট্টগ্রামে স্থাপনের অপেক্ষায়। যখন এই রাডার ডাটা তুর্কি সিপার ও হিসার নেটওয়ার্কে যুক্ত হবে, তখন তৈরি হবে এক সমন্বিত আকাশ নজরদারি কাঠামো, যার চোখ থাকবে বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের সাগাইং পর্যন্ত। আন্তর্জাতিক প্রতিরক্ষা ম্যাগাজিন ডিফেন্স এক্সপ্রেস লিখেছে, বাংলাদেশের কৌশলগত আধুনিকায়ন এখন দক্ষিণ এশিয়ার একমাত্র নেটওয়ার্কড আকাশ প্রতিরক্ষা উদ্যোগ। এটি কার্যত ছোট দেশগুলোর জন্য এক উদাহরণ। এখন প্রতিটি রাডার ডাটা, প্রতিটি ট্রান্সমিশন একত্রিত হয়ে তৈরি করছে এক বিশাল তথ্যজাল, যাকে বলা হচ্ছে বাংলাদেশ এয়ার নেটওয়ার্ক আর্কিটেকচার।
বাংলাদেশের তুরস্ক ও চীনের সঙ্গে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্ক এখন শুধু অস্ত্র বা প্রযুক্তির লেনদেন নয়, এটি আঞ্চলিক ক্ষমতার নতুন এক বাস্তবতা। দক্ষিণ এশিয়ার মানচিত্রে যেখানে ভারত ঐতিহ্যগতভাবে একক প্রভাব বিস্তার করত, সেখানে ঢাকার এই নতুন সামরিক পদক্ষেপ ভারতীয় কৌশলবিদদের জন্য এক নিঃশব্দ ধাক্কা হয়ে উঠছে। ভারতীয় সংবাদ মাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্কগুলো এই বিষয়টিকে একাধিক দিক থেকে বিশ্লেষণ করছে। হিন্দুস্তান টাইমস লিখেছে, বাংলাদেশের নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো শুধু প্রযুক্তিগত উন্নতি নয়, এটি একটি আঞ্চলিক ক্ষমতার পুনর্বিন্যাস। টাইমস অফ ইন্ডিয়া তাদের সম্পাদকীয়তে উল্লেখ করেছে, ঢাকা এখন আর কেবল আঞ্চলিক প্রভাবের কেন্দ্র নয়, এটি ধীরে ধীরে এক স্বাধীন প্রতিরক্ষা স্থপতি হয়ে উঠছে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক অবিনাশ কুলকানি মন্তব্য করেছেন, চীন, তুরস্ক এবং বাংলাদেশের এই যৌথ প্রতিরক্ষা প্রক্রিয়া দক্ষিণ এশিয়ার নিরাপত্তা স্থিতি বদলে দিতে পারে। ভারতকে এখন তার পূর্ব সীমান্ত পুনর্বিবেচনা করতে হবে। দিল্লির সামরিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দু এখন এই প্রশ্ন, বাংলাদেশের এই উন্নয়ন কি ভারতীয় আকাশে প্রতিরক্ষার সীমার ভেতরে নজরদারির ঝুঁকি তৈরি করছে? ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল এস.আর. কাপুর বলেন, বাংলাদেশ এখন এমন প্রযুক্তি অর্জন করছে যা মিজোরাম ও মেঘালয়ের আকাশে কার্যত নজরদারি করতে পারবে। এটি কেবল সামরিক নয়, কূটনৈতিক প্রভাবও ফেলবে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের এই অগ্রগতি শুধুমাত্র প্রতিরক্ষা সংক্রান্ত নয়, এটি এক ধরনের ভূরাজনৈতিক বার্তা, আঞ্চলিক ভারসাম্য ফিরিয়ে আনার প্রচেষ্টা। কারণ দীর্ঘদিন ধরে ভারত যে প্রভাবলয় ধরে রেখেছিল তা এখন চ্যালেঞ্জের মুখে। চীনের অর্থনৈতিক বিনিয়োগ, তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা এবং পাকিস্তানের কূটনৈতিক পুনরাগমন, এই ত্রিভুজ ভারতীয় নীতি নির্ধারকদের উদ্বিগ্ন করে তুলেছে। দিল্লি প্রকাশ্যে কিছু না বললেও দ্য হিন্দু জানিয়েছে, ভারতের সামরিক গোয়েন্দা বিভাগ নতুন নজরদারি পরিকল্পনা তৈরি করছে বাংলাদেশের পূর্বাঞ্চলীয় গতিবিধি পর্যবেক্ষণের জন্য। একই সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কার্যালয়ও দক্ষিণ এশিয়ার নতুন নিরাপত্তা বিন্যাস পর্যালোচনা শুরু করেছে। আন্তর্জাতিক বিশ্লেষক আলেকজান্ডার নারিস লিখেছেন, বাংলাদেশের এই পদক্ষেপকে কেবল প্রতিরক্ষা চুক্তি হিসেবে দেখা ভুল হবে। এটি আসলে সফট ব্যালেন্সিংয়ের একটি নির্দেশ, যা ভারতের একছত্র প্রভাবের বিপরীতে নতুন মেরু তৈরি করছে। দক্ষিণ এশিয়ার কূটনীতিতে এখন নতুন এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তুরস্ক, চীন ও বাংলাদেশের এই ত্রিমাত্রিক সম্পর্ক কি আগামী দশকে একটি প্রতিরক্ষা মেরু গঠন করবে? ভারতের কূটনৈতিক নীরবতা যেন তার উত্তর নিজেই দিয়ে দিচ্ছে। এই চুক্তির সবচেয়ে গভীর প্রভাব পড়বে স্থানীয় প্রতিরক্ষা শিল্পে। বাংলাদেশের প্রতিরক্ষা প্রকৌশল ইনস্টিটিউট ইতিমধ্যেই তুর্কি বিশেষজ্ঞদের সঙ্গে মিলে সফটওয়্যার ও গাইডেন্স মডিউল উন্নয়নে কাজ করছে। রাজশাহীর কারিগরি কেন্দ্র ও চট্টগ্রামের প্রতিরক্ষা ল্যাবে শুরু হয়েছে হিসার সিরিজের রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ। প্রাথমিকভাবে বাংলাদেশে হবে অ্যাসেম্বলিং ও ইন্টিগ্রেশন, পরবর্তী ধাপে স্থানীয় উৎপাদন। একসময় এই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ অন্য দেশকেও সাপ্লাই দিতে পারবে, এমন আশা ব্যক্ত করেছে ডেইলি সাবাহ। ফোর্সেস গোল 2030 এখন আর শুধু সামরিক প্রোগ্রাম নয়, এটি এক ধরনের জাতীয় ইঞ্জিনিয়ারিং পুনর্জাগরণ। এর মেরুদণ্ড হল প্রতিরক্ষা প্রযুক্তি এবং রাষ্ট্রীয় আত্মনির্ভরতা। ঢাকার উপকণ্ঠে একটি গোপন স্থাপনায় রাত তখন গভীর। বৃষ্টির পর বাতাসে ভেসে বেড়াচ্ছে কুয়াশা। একটি বিশাল ডিজিটাল ম্যাপ টেবিলে বাংলাদেশের আকাশের মানচিত্র ঝলমল করছে। স্ক্রিনে লাল বিন্দু, বঙ্গোপসাগর, মিয়ানমার সীমান্ত, উত্তরাঞ্চল। অপারেটর শান্ত গলায় জানালো, স্যার, হিসার ব্যাটারি 4 অনলাইন, সিপার লিঙ্ক সিঙ্ক্রোনাইজড। কমান্ডার ধীরে জানালার দিকে তাকালেন। বাইরে অন্ধকার, কিন্তু তার চোখে এক ঝিলিক, এক ভবিষ্যৎ যা প্রযুক্তি দিয়ে রচিত। বাংলাদেশের আকাশ এখন শুধু সুরক্ষিত নয়, এটি ক্রমশ হয়ে উঠছে এক রাজনৈতিক প্রতীক, যেখানে প্রতিটি রাডার, প্রতিটি সিগন্যাল এক নতুন ভূরাজনৈতিক বার্তা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ। নিউ ইয়র্কের হাডসন নদীর ওপারের সন্ধ্যায় সূর্যটা ডুবে যাচ্ছে ধীরে ধীরে। জাতিসংঘের সদর দপ্তরের উজ্জ্বল আলোকিত করিডোরে ইতিহাস যেন পায়ের শব্দ ফেলে এগিয়ে আসছে। ক্যামেরার ঝলকানি থেমে নেই, আর সেই আলোয় দেখা গেল এক অপ্রত্যাশিত দৃশ্য। একপাশে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্য পাশে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দুই নেতার করমর্দনে যেন বদলে গেল দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্য। মাত্র কয়েক মাস আগেও এটি কল্পনাতীত ছিল। ফেব্রুয়ারি 2025-এ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটনে পৌঁছে ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেছিলেন, ঢাকায় ইউনূসের নেতৃত্বে আসা অন্তর্বর্তী সরকার ভারতের নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু ইতিহাসের চাকা তখন ঘুরতে শুরু করেছে। সেপ্টেম্বরের শেষে ট্রাম্প নিজেই সেই ঢাকাকে স্বাগত জানাচ্ছেন, যে ঢাকাকে ঠান্ডা করে রাখতে চেয়েছিল দিল্লি। বছরের শুরুতে ভারতের পরিকল্পনা ছিল স্পষ্ট,
ওয়াশিংটন যেন ঢাকার নতুন নেতৃত্বের উপর আস্থা না রাখে। কিন্তু বছরের শেষে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক টেবিলে বাংলাদেশই কেন্দ্রবিন্দু। দ্য হিন্দু ফেব্রুয়ারিতে লিখেছিল, ভারত উদ্বিগ্ন বাংলাদেশের নতুন সরকারের কর্মকাণ্ড আঞ্চলিক ভারসাম্য নষ্ট করতে পারে। অথচ একই বছরের সেপ্টেম্বরেই দ্য ওয়াশিংটন পোস্ট বিশ্লেষণ করেছে, প্রফেসর ইউনুস দক্ষিণ এশিয়াকে নতুন কূটনৈতিক সংলাপে টেনে এনেছেন। আন্তর্জাতিক নীতি বিশ্লেষক ডক্টর হেলেন মারে বলেছিলেন, বাংলাদেশ এখন আর সীমান্তের দেশ নয়, এটি হলো সংযোগের দেশ, সেতুর দেশ। তার মতে, চীন ও ভারতের মধ্যবর্তী ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভৌগোলিক ও মানবিক সক্ষমতাকে নতুন আকারে ব্যবহার করতে চায়। ফলে দিল্লির একচেটিয়া প্রভাব ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সেই সন্ধ্যায় প্রফেসর ইউনুস যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে ঢাকা সফরের আমন্ত্রণ জানান, তখন সেটি ছিল এক কূটনৈতিক বার্তা। শুধু আমন্ত্রণ নয়, বরং এক নতুন আঞ্চলিক বাস্তবতার ঘোষণা। তার কণ্ঠে শান্তি, কিন্তু বার্তায় লুকিয়ে ছিল শক্তির স্পষ্ট প্রকাশ। বাংলাদেশ কারো শত্রু নয়, আমরা সবার বন্ধু হতে চাই। এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই নয়াদিল্লির পররাষ্ট্র দপ্তরে নেমে আসে অস্বস্তির ছায়া। কারণ ওয়াশিংটনের সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প হাসি মুখে বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে এক নতুন অধ্যায় শুরু করতে চাই। সেই এক বাক্যেই যেন ভেঙে পড়ে দিল্লির বছরের পর বছর ধরে গড়া প্রভাবের প্রাচীর। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে লিখেছে, ঢাকার এই আমন্ত্রণ দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন বিশ্লেষণ করেছেন, এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেবল সৌজন্য নয়, এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত রূপান্তরের ইঙ্গিত। দিল্লি থেকে প্রকাশিত দ্য হিন্দু লিখেছে, ওয়াশিংটনের টেবিলে এখন বাংলাদেশ নিয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতের চেয়ে। এই মন্তব্যের পর থেকেই দক্ষিণ ব্লকের করিডোরে অস্বস্তি বেড়েছে। কূটনৈতিক মহলে গুঞ্জন, প্রফেসর ইউনুসের এই সফর হয়তো দক্ষিণ এশিয়ার নতুন পাওয়ার অ্যালাইনমেন্টের সূচনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর শাফায়েত রৌফ বলেন, ইউনুস কূটনীতির এক নতুন ভাষা এনেছেন, যেখানে বিনয়ী শক্তি আর বন্ধুত্বই অস্ত্র। ভারতের জন্য এটি অচেনা খেলায় নতুন পরাজয়ের ইঙ্গিত। ইউনুস ট্রাম্প বৈঠকে আলোচ্য ছিল ভুটান, নেপাল ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের ভবিষ্যৎ। প্রফেসর ইউনুস বলেন, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নির্ভর করছে আঞ্চলিক সংযোগের ওপর। এই বক্তব্যই ভারতের নীতি নির্ধারকদের মধ্যে অস্বস্তির কারণ। 2024 সালে চীনের সঙ্গে আলোচনায় ইউনুস একই অঞ্চলের সংযোগ নিয়ে কথা বলেছিলেন। এবার একই প্রসঙ্গ এসেছে ওয়াশিংটনের টেবিলে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সের্গেই গোর মন্তব্য করেছেন, বাংলাদেশ হচ্ছে সেই প্রাকৃতিক করিডোর যেটি দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবাহকে জীবিত রাখতে পারে। ভূরাজনীতি বিশ্লেষক সুবর্ণা চ্যাটার্জি বলেন, ভারতের উত্তর পূর্বের বাণিজ্যিক স্বপ্ন পূরণ সম্ভব কেবল বাংলাদেশের মাধ্যমে। এই সত্যকে দিল্লি যত তাড়াতাড়ি বুঝবে, ততই তাদের পক্ষে মঙ্গল। জাতিসংঘের সাধারণ অধিবেশনে মোদির অনুপস্থিতি এক অঘোষিত পরাজয় হয়ে দেখা দেয়। কারণ স্পষ্ট, ট্রাম্প তার সঙ্গে সাক্ষাৎ নির্ধারণ করেননি। স্ক্রলিন বিশ্লেষণ করেছে, ভারতের পররাষ্ট্রনীতি এখন প্রতিক্রিয়াশীল, প্রোঅ্যাক্টিভ নয়। ইউরোপীয় নেতাদের সঙ্গেও দিল্লির আলোচনার চেষ্টা ব্যর্থ হয়। অন্যদিকে ইউনুসের সঙ্গে ট্রাম্প, মার্কো রুবিও ও সার্গেই গোর সবাই বসেছেন একসঙ্গে। নিউ ইয়র্কের রাস্তায় কিছু ভারতপন্থী সংগঠন বিক্ষোভ দেখায়। টাইমস অফ ইন্ডিয়া পরে স্বীকার করেছে, এই বিক্ষোভগুলো ছিল পরিকল্পিত এবং অর্থায়িত। ওয়াশিংটনের এশিয়া পলিসি ইনস্টিটিউট বিশ্লেষণ করে লিখেছে, বাংলাদেশের কূটনৈতিক পুনর্জন্ম ভারতের পুরনো প্রভাবের স্থলে এক নতুন গল্প লিখছে। ভারতের জন্য মার্কিন বার্তা এখন কঠোর ও স্পষ্ট। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখলে কোনো বাণিজ্য চুক্তি নয়। ওয়াশিংটন থেকে আসা এই শর্ত ভারতের অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছে। একের পর এক মার্কিন শুল্কে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের গার্মেন্টস, ওষুধ ও আইটি খাত। অর্থনীতিবিদ ডক্টর রঞ্জন ভট্টাচার্য মন্তব্য করেন, ভারত এখন আমেরিকার ট্রেড পলিসির বন্দী। অন্যদিকে বাংলাদেশ যেন এক বিপরীত বাস্তবতায় দাঁড়িয়ে। প্রফেসর ইউনুস ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বাণিজ্য, জলবায়ু বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের নতুন পথ খুলে দিয়েছেন। বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাদেশ জানায়, ওয়াশিংটন বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও স্বচ্ছতা নীতিকে দক্ষিণ এশিয়ার মডেল হিসেবে বিবেচনা করছে। আমেরিকান গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটভিউ অ্যানালিটিক্স তাদের প্রতিবেদনে উল্লেখ করে, বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে স্থিতিশীল এবং লাভজনক বিনিয়োগ গন্তব্য। ইউরোপীয় অর্থনীতিবিদ মারিয়া রসেলো বলেন, বাংলাদেশের আর্থিক নীতি এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে আন্তর্জাতিক আস্থা ফিরে এসেছে। এই বাস্তবতা ভারতের জন্য এক অস্বস্তিকর সংকেত। একসময় দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক গেটওয়ে হিসেবে বিবেচিত দিল্লি আজ পরিণত হয়েছে শুল্ক ও কূটনৈতিক চাপের নিচে ক্লান্ত এক রাজধানীতে। অথচ ঢাকা ধীরে ধীরে পরিণত হচ্ছে নতুন আঞ্চলিক কেন্দ্রবিন্দুতে, যেখানে প্রফেসর ইউনুসের প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ অর্থনৈতিক কৌশলের প্রতিচ্ছবি হয়ে উঠছে।
হচ্ছে। আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষক ডক্টর শম্পা দত্ত বলেন, বাংলাদেশ এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে রাজনীতি নয়, অর্থনীতি দিয়ে প্রভাব গড়ে তোলা সম্ভব। ওয়াশিংটনের সাথে এই নতুন সহযোগিতা প্রমাণ করছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ এখন আর দিল্লির হাতে নেই, সেটি ধীরে ধীরে সরে যাচ্ছে ঢাকার টেবিলে। ওয়াশিংটনের হোয়াইট হাউসে ট্রাম্প প্রফেসর ইউনুসকে বিদায় জানাচ্ছেন। ক্যামেরার ঝলকানিতে বন্দী হল এক নতুন যুগের সূচনা। ইউনুসের চোখে আত্মবিশ্বাসের ঝিলিক, ট্রাম্পের মুখে প্রশান্তির হাসি। দূরে হাডসনের ওপারে আলো ঝলমল করছে, যেন ইতিহাসের নতুন অধ্যায় শুরু হচ্ছে। অন্যদিকে নয়াদিল্লির সাউথ ব্লকে নেমে এসেছে নিস্তব্ধতা। এক সিনিয়র কর্মকর্তা চুপচাপ বললেন, আমরা ভেবেছিলাম বাংলাদেশ আমাদের ছায়া, আজ সেই ছায়াই আমাদের ঢেকে ফেলেছে। সেই নীরবতার মধ্যে ফোনটা বেজে ওঠে। স্টেট ডিপার্টমেন্ট কলিং। দক্ষিণ এশিয়ার নতুন বাস্তবতা এখন স্পষ্ট। খেলাটা এখন ঢাকায়, নয়াদিল্লিতে নয়। ঢাকার আকাশে ভোরের আলো ফোটার আগেই বঙ্গোপসাগরের ওপর এক অদ্ভুত গুঞ্জন শোনা যায়। কেউ বলছে এটি নতুন কোনো পর্যবেক্ষণ বিমান, কেউ বলছে যুক্তরাষ্ট্রের পরীক্ষামূলক ড্রোন। চট্টগ্রাম উপকূলের দিক থেকে সেই শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায় দক্ষিণে সেন্ট মার্টিনের দিকে। কিন্তু শীতল বাতাসে ভেসে ওঠে এক প্রশ্ন, বাংলাদেশের আকাশে এখন কার প্রযুক্তি উঠছে? গ্লোবাল সামরিক ওয়েবসাইট ডিফেন্স স্কুপ জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নতুন এক ড্রোন প্রযুক্তি দিয়েছে, RQ-21 ব্ল্যাকজ্যাক সিস্টেম। এটি এমন এক গোয়েন্দা নজরদারি ড্রোন যা 16 ঘণ্টা পর্যন্ত আকাশে উঠতে পারে এবং 150 কিলোমিটার দূর থেকে লাইভ ভিডিও পাঠাতে সক্ষম। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে একটি বিশেষ রেজিমেন্ট গঠন করেছে, যেটি ড্রোন অপারেশন পরিচালনা করবে। এই রেজিমেন্টের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষকরা এখন সিলেট ও কক্সবাজারে অবস্থান করছেন, এমনটাই জানাচ্ছে ডেন্স ডিফেন্স উইকলি। 2025 সালের জুলাই মাসে অনুষ্ঠিত হয় টাইগার লাইটনিং 20, একটি যৌথ মহড়া যেখানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড। এই মহড়ার উদ্দেশ্য ছিল সন্ত্রাস দমন, জঙ্গলযুদ্ধ এবং আকাশ থেকে নজরদারি অভিযানের সমন্বয় বাড়ানো। মহড়ার শেষ দিনে ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক অংশীদারিত্ব এখন নতুন এক স্তরে পৌঁছেছে। এটি কেবল প্রশিক্ষণ নয়, এটি ভবিষ্যতের আঞ্চলিক নিরাপত্তা স্থাপত্যের অংশ। এই বক্তব্যের পর থেকেই ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তীব্র প্রতিক্রিয়া জানায়। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে লেখে, যুক্তরাষ্ট্রের ড্রোন ও সামরিক প্রশিক্ষণ এখন বাংলাদেশের আকাশকে নতুন এক থিয়েটারে পরিণত করেছে, যেখানে ভারত কেবল দর্শক। মার্কিন কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতিসংঘ মিশনে কার্যকারিতা বাড়াতে এই সহযোগিতা দেওয়া হয়েছে। তবে দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞরা ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। সিঙ্গাপুরের থিঙ্ক ট্যাঙ্ক RSIS বিশ্লেষণে লিখেছে, RQ-21 সিস্টেমের মূল লক্ষ্য কেবল সীমান্ত পর্যবেক্ষণ নয়, এটি বঙ্গোপসাগরের কৌশলগত নজরদারির অংশ। বাংলাদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন মিয়ানমার উপকূল ও আন্দামান অঞ্চলের ডেটা সংগ্রহে সক্ষম হবে। অর্থাৎ এটি শুধু প্রতিরক্ষার সহায়তা নয়, বরং আঞ্চলিক প্রভাবের সূক্ষ্ম কূটনীতি। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি এখন শক্তিশালী অবস্থানে। তাদের কার্যক্রম বাংলাদেশ সীমান্তের কাছাকাছি পর্যন্ত বিস্তৃত। সাম্প্রতিক সপ্তাহে নাফ নদীর ওপার থেকে একাধিক ড্রোন ও মর্টার হামলার রিপোর্ট এসেছে। ইউরোপীয় নিউজ পোর্টাল EU অবজারভার দাবি করছে, বাংলাদেশের দক্ষিণ সীমান্তে যুক্তরাষ্ট্রের ড্রোন উপস্থিতি কেবল নজরদারির জন্য নয়, এটি আরাকান আর্মির গতিবিধির রিয়েল টাইমে পর্যবেক্ষণের কৌশল। ঢাকা আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে প্রতিরক্ষা সূত্রগুলো নিশ্চিত করেছে যে কক্সবাজার উপকূলে নতুন পর্যবেক্ষণ স্টেশন স্থাপন করা হয়েছে। 2023 সালে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছিল জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, একটি সামরিক তথ্য বিনিময় চুক্তি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। ওয়াশিংটনের দৃষ্টিতে সেটি ছিল সম্পর্কের টার্নিং পয়েন্ট। 2024 সালে রাজনৈতিক অস্থিরতার পর যুক্তরাষ্ট্র নতুন প্রশাসনের সঙ্গে সরাসরি প্রতিরক্ষা সহযোগিতা পুনরায় শুরু করে। মার্কিন কর্মকর্তারা বলেন, আমরা বাংলাদেশে কোনো ঘাঁটি চাই না, আমরা কেবল আঞ্চলিক স্থিতিশীলতায় অংশীদার হতে চাই। কিন্তু দিল্লির বিশ্লেষকরা একে সাউথ বে পিভট বলেছেন, যেখানে বাংলাদেশ হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক ত্রিভুজের গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেন্ট মার্টিন দ্বীপ একটি ছোট দ্বীপ, কিন্তু কৌশলগতভাবে এক বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে। বঙ্গোপসাগরের এই প্রান্তে দাঁড়িয়ে যে দেশ নজরদারি চালাবে, সে পুরো উপকূলীয় নিরাপত্তার চাবিকাঠি হাতে পাবে। মিয়ানমারের রাখাইন উপকূল থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এই দ্বীপ এখন বাংলাদেশ আরাকান সীমান্তে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। দ্য ডিপ্লোম্যাট জানিয়েছে, সেন্ট মার্টিন দ্বীপের ভৌগোলিক অবস্থান এমন যে এখান থেকে মিয়ানমারের আরাকান রাজ্যের সামরিক চলাচল, সমুদ্রপথে অস্ত্র পরিবহন, এমনকি বঙ্গোপসাগরের আন্তর্জাতিক বাণিজ্য পথ পর্যন্ত নজরে রাখা সম্ভব। আরাকান আর্মির সাম্প্রতিক
আন্তর্জাতিক তৎপরতা বাংলাদেশের সীমান্তে সরাসরি প্রভাব ফেলছে। নাফ নদীর ওপার থেকে হামলার আশঙ্কা তৈরি হলে সেন্ট মার্টিন হয়ে ওঠে প্রাকৃতিক প্রতিরক্ষা বেল্ট। ঢাকা এখন দ্বীপটিকে শুধুমাত্র পর্যটন দ্বীপ নয়, বরং একটি স্ট্র্যাটেজিক সেন্টিনেল অর্থাৎ প্রতিরক্ষা পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের দেওয়া RQ-21 ব্ল্যাকজ্যাক ড্রোন এই কৌশলে নতুন মাত্রা যোগ করেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোন 150 কিলোমিটার দূর পর্যন্ত নজরদারি করতে সক্ষম, যা সেন্ট মার্টিন থেকে রাখাইন উপকূল পর্যন্ত পুরো অঞ্চলকে কভার করে। ফলে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির গতিবিধি রিয়েল টাইমে শনাক্ত করা সম্ভব হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ রাশিদুল আলম মন্তব্য করেছেন, বাংলাদেশের এই ড্রোন সক্ষমতা শুধু প্রতিরক্ষার জন্য নয়, এটি কূটনৈতিক শক্তি হিসেবেও কাজ করবে। বঙ্গোপসাগরে এখন যে প্রতিযোগিতা চলছে, সেখানে তথ্যই সবচেয়ে বড় অস্ত্র। একই সঙ্গে এই প্রযুক্তি নৌবাহিনীকে উপকূলীয় জলসীমা নিরাপত্তায় সহায়তা করবে। বিশেষ করে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে ড্রোন টহল যুক্ত হলে মানব পাচার, অস্ত্র চোরাচালান ও অনুমোদিত নৌ চলাচল নিয়ন্ত্রণ সহজ হবে। ওয়াশিংটনের একটি বিশ্লেষণাত্মক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক ম্যারিটাইম স্টাডিজ মন্তব্য করেছে, বাংলাদেশের সেন্ট মার্টিন এখন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক নীতির একটি সাইলেন্ট অ্যাসেট। তবে এটি বাংলাদেশের নিয়ন্ত্রণেই থাকবে, কারণ ড্রোন সিস্টেম ও অপারেশন পরিচালনা করছে বাংলাদেশি সেনা ও নৌ কর্মকর্তারা। বঙ্গোপসাগরে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা যত বাড়ছে, সেন্ট মার্টিনের ছায়াও তত গভীর হচ্ছে। এই দ্বীপ এখন শুধু মানচিত্রের নয়, নিরাপত্তার, সার্বভৌমত্বের এবং আসন্ন সংঘর্ষের এক নীরব বার্তাবাহক। চট্টগ্রাম নৌঘাটির দিগন্তে সূর্য ডুবছে। পশ্চিম আকাশে একটি ছোট বিন্দু দেখা যায়, চোখে ধরা পড়ে না, কিন্তু রাডারে ঝলক দেয়। সেটি ব্ল্যাকজ্যাক ড্রোন নাকি অন্য কিছু কেউ নিশ্চিত নয়। ঢাকার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এটি নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম, সীমান্তে কোনো সামরিক অভিযান চলছে না। কিন্তু আল জাজিরা মন্তব্য করেছে, বাংলাদেশের আকাশ এখন দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক পরীক্ষাগার। নাফ নদীর ওপার থেকে গুলির শব্দ শোনা যায়, আর সেন্ট মার্টিনের দিকে ভেসে আসে সামরিক রেডিওর মৃদু সিগন্যাল, টার্গেট অ্যাকোয়ার্ড, স্ট্যান্ড বাই। এরপর নীরবতা, কেবল ঢেউয়ের শব্দ আর রাতের অন্ধকারে অদৃশ্য এক কাউন্টডাউন। আগামী ভোরে কি শুধু সূর্য উঠবে, নাকি এক নতুন যুদ্ধের সূচনা হবে, তা কেউ জানে না। বঙ্গোপসাগরের আকাশ 18 সেপ্টেম্বর রাত রাখাইনের আকাশে ছায়ার মতো ভেসে বেড়াচ্ছে এক অচেনা শব্দ। হঠাৎ করেই মংডু ও টাউনশিপে আরাকান আর্মির ঘাঁটিতে হামলা। আরসা ও RSOর যোদ্ধারা সমন্বিতভাবে চালায় এই আক্রমণ। কিন্তু পরদিন সকালে আরাকান আর্মির প্রধান তুন মাইয়াত নাইনের বক্তব্যে এক নতুন বিস্ফোরণ ঘটে। তিনি অভিযোগ করেন, এই হামলার পেছনে রয়েছে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদ। শুধু তাই নয়, তুনের দাবি, সীমান্তের ওপার থেকে হামলার নির্দেশ দেওয়া হয়েছে যাদের মুখে আছে বাংলাদেশের পোশাক, কিন্তু মাথায় অন্য দেশের নকশা। এই বক্তব্য শুধু একটি সামরিক বিবৃতি নয়, এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা, যা বাংলাদেশকে এক নতুন সীমান্ত সংঘাতের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তুন মাইয়াত নাইনের এই বক্তব্যকে কোনো সাধারণ যুদ্ধক্ষেত্রের অভিযোগ বলা যাবে না। এটি ছিল এক কৌশলগত ভাষ্য, যা রচনায় ব্যবহৃত হয়েছে দায় চাপানো রাজনীতি, বৈশ্বিক জনমত প্রভাবিত করার হস্তচালনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশকে প্রতিরক্ষা ও কূটনৈতিকভাবে চাপে ফেলার একটি পরিকল্পিত প্রচেষ্টা। তথ্য বিশ্লেষণে দেখা যায়, মংডুতে আরসা ও RSOর তৎপরতা গত 2 মাসে বৃদ্ধি পেয়েছে। তবে এই হামলার সময়কাল, জাতিসংঘে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সম্মেলনের পূর্বক্ষণে হওয়া এবং তুন মাইয়াত নাইনের সেই নির্দিষ্ট সময় বক্তব্য প্রদান, এগুলোকে নিছক কাকতালীয় বলা যাবে না। এই বক্তব্যের মধ্য দিয়ে 3টি উদ্দেশ্য পরিষ্কার হয়। 1. বাংলাদেশকে অভিযুক্ত করে আন্তর্জাতিক কূটনীতিতে একটি মার্জিনালাইজেশন ন্যারেটিভ তৈরি করা। 2. রাখাইন অঞ্চলে নিজ নিয়ন্ত্রণকে বৈধতা দিতে আরসা RSOকে বাংলাদেশি মদতপুষ্ট জঙ্গি হিসেবে তুলে ধরা। 3. ভবিষ্যতে সীমান্তে সরাসরি সংঘর্ষের ভিত্তি তৈরি করা, যেখানে সেলফ ডিফেন্সের কভার ব্যবহার করে আরাকান আর্মি সরাসরি বাংলাদেশের দিকে হামলার ক্ষেত্র তৈরি করতে পারে। এখানে গুরুত্বপূর্ণ যে তুন মাইয়াত নাইনের বক্তব্যে বাংলাদেশ সরকার নয়, বরং সামরিক কর্মকর্তার শব্দটি ব্যবহার করা হয়েছে। এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধের ইঙ্গিত, যেখানে সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টাও থাকতে পারে। তুন মাইয়াত নাইনের বক্তব্যের পর বাংলাদেশ সরকার বা সামরিক বাহিনী 2 জায়গা থেকেই আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। ISPR কিংবা BGB মুখে কুলুপ এঁটেছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এক আলোচনায় জানান, আমার কাছে আরাকান আর্মির পক্ষ থেকে কিছু ছবি পাঠানো হয়েছে। সেখানে দেখা যায় তারা রাখাইনের অভ্যন্তরে রোহিঙ্গা বাস্তুচ্যুতদের সঙ্গে আলোচনা করছে। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক দক্ষিণ এশিয়া পর্যবেক্ষণ সংস্থা এস্ট্রাফোর জানায়, বাংলাদেশ এখন কৌশলগতভাবে এক
কঠিন অবস্থানে তারা মিয়ানমারের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চায় না, আবার রাখাইন ইস্যুতে নীরবও থাকতে পারছে না। ঢাকা এই মুহূর্তে এক ধোঁয়াটে পরিস্থিতির মধ্যে, যেখানে প্রতিটি বক্তব্য কিংবা নীরবতা ভবিষ্যতের কূটনৈতিক ভারসাম্য নির্ধারণ করছে। রাখাইনের বাস্তবতা হল মিয়ানমারের সামরিক জান্তা সেখানে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। আরাকান আর্মি এখন প্রায় ৮০ থেকে ৯০% টেরিটরি নিয়ন্ত্রণে রেখেছে। তাদের কাছে রয়েছে ভারী অস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং স্থানীয় জনসমর্থন। রয়টার্স জানায়, আরাকান আর্মি এখন আর কেবল বিদ্রোহী নয়, তারা বাস্তবে রাখাইনের বিকল্প প্রশাসন। এই অবস্থায় তাদের বক্তব্যের রাজনৈতিক ও সামরিক ওজন বেড়ে গেছে। বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ তাই নিছক আঞ্চলিক নয়, বরং এটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করার কৌশলও হতে পারে। ওয়াশিংটন ভিত্তিক ওয়েলসন বিশ্লেষণ করেছে, যদি আরাকান আর্মি সফলভাবে বাংলাদেশকে আঞ্চলিক সংঘাতের অংশ বানাতে পারে, তবে তারা জাতিসংঘে আলাদা পক্ষ হিসেবে স্বীকৃতি আদায়ের পথে এগোবে। বাংলাদেশ এখন তাই এক জটিল ভারসাম্যের লড়াইয়ে, একদিকে সামরিক প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক সংযম। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এখনও সক্রিয় রয়েছে এআরএসএ, আরএসও, এমনকি কিছু বিচ্ছিন্ন অস্ত্রধারী গোষ্ঠী। এরা মাদক পাচার, অস্ত্র বাণিজ্য, অপহরণ সহ নানা অপরাধে জড়িত। আল জাজিরা এক প্রতিবেদনে লিখেছে, রোহিঙ্গা ক্যাম্পগুলো এখন মানবিক সংকটের পাশাপাশি ভূ রাজনৈতিক পরীক্ষাগারেও পরিণত হয়েছে, যেখানে প্রতিটি সশস্ত্র গোষ্ঠী এক একটি রাষ্ট্রের ছায়া প্রতিফলিত করে। আরাকান আর্মির অভিযোগ যে এই গোষ্ঠীগুলো বাংলাদেশের ভেতরে প্রশিক্ষণ নিচ্ছে, তা ঢাকায় সরাসরি অস্বীকার করা হলেও সীমান্তে অভিযানের ঘনঘটা বাড়ছে। মাদক ও অস্ত্র ধরা পড়ছে প্রতিদিন, কিন্তু উৎস অজানা থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে অনেক বিশ্লেষক মনে করছেন, সীমান্তে একটি হাইব্রিড সংঘাত শুরু হয়ে গেছে, যেখানে গোলাগুলি নয়, বরং গোয়েন্দা খেলা, প্রভাব বিস্তার ও জনমত নিয়ন্ত্রণই আসল অস্ত্র। বাংলাদেশ সেনাবাহিনী সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে। থার্মাল ক্যামেরা, ড্রোন ইউনিট এবং নতুন কমান্ড পোস্ট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারে যৌথ মহড়ার নামে যুক্তরাষ্ট্রের উপস্থিতিও বেড়েছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশে মার্কিন উপস্থিতি ভারতের পূর্ব সীমান্তে উদ্বেগ তৈরি করছে, কারণ এটি দিল্লির কৌশলগত ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। অন্যদিকে চীনও প্রকাশ্যে মন্তব্য করেছে যে রাখাইন অঞ্চলে যেকোনো সামরিক অস্থিরতা তাদের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের জন্য হুমকি তৈরি করতে পারে। ফলে সীমান্তে একটিমাত্র গুলিও দক্ষিণ এশিয়ার বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। অক্টোবরের রাত, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে হঠাৎ করে থেমে যায় বিজিবির সব রেডিও কমিউনিকেশন। একটি গোপন অপারেশনের বার্তা পৌঁছায় ঢাকায়। বলা হয়, মংডু থেকে ৩০০ জনের একটি সশস্ত্র ইউনিট অগ্রসর হচ্ছে, লক্ষ্য অজানা। ঢাকা ও টেকনাফের মাঝে ব্যস্ত হয়ে পড়ে সেনা গোয়েন্দা দপ্তর। চট্টগ্রামে বিমান ঘাঁটিতে প্রস্তুত রাখা হয় ২টি হেলিকপ্টার, যদি দ্রুত প্রতিক্রিয়া জানাতে হয়। আরাকান আর্মির প্রধানের কথায় সত্যতা থাকুক আর না থাকুক, তার বক্তব্য এখন বাংলাদেশে একটি সম্ভাব্য সংঘাতের ঘণ্টাধ্বনি। আর এই ঘণ্টাধ্বনি শোনা যাচ্ছে সীমান্তের ওপারে, পাহাড়ের নিচে, রোহিঙ্গা ক্যাম্পের নিঃশব্দ করিডোরে। সেখানে আগুনের আলো এখনও দেখা যায়নি, কিন্তু বাতাসের ঘ্রাণ বলে দিচ্ছে একটি যুদ্ধ এগিয়ে আসছে। দুপুর 12:38। সেন্ট মার্টিনের পাড়ে দাঁড়িয়ে একজন মাঝবয়সী জেলে তার ভাঙা নৌকাটার গায়ে দাঁড় কাঠে দড়ি বাঁধছিলেন। হঠাৎ তার চোখ আকাশে আটকে গেল। একটি সাদা রঙের বাণিজ্যিক কার্গো প্লেন দ্বীপের দক্ষিণ দিকে ঘোরাফেরা করছে, যেন আকাশেই একটা অদৃশ্য রেখা এঁকে চলেছে। সেন্ট মার্টিনের আকাশে এত ঘন ঘন বিদেশি প্লেন দেখা যায় না, আর এই প্লেনটি কোনো রুটিন ফ্লাইটও ছিল না। একই সময় ৯০ কিলোমিটার দূরে কক্সবাজারের একটি ৫ তারকা হোটেলের সুইটে ল্যাপটপ স্ক্রিনে ঝাপসা মানচিত্র, দাগটানা সেন্ট মার্টিনে। মেইল এসেছে ল্যাংলি এইচকিউ ট্যাগে, সাবজেক্ট লাইনে লেখা রিএসএস বিওবি ডিপ্লয়মেন্ট ফ্যাসিলিটি। এক মার্কিন এনজিও কর্মকর্তা, যিনি সেন্টার ফর হিউম্যানিটেরিয়ান অ্যাসেসমেন্টের প্রতিনিধিত্ব করেন, সেই স্ক্রিনের সামনে বসে চা খাচ্ছেন। কিন্তু পেছনে পর্দা সরালেই দেখা যায় টেবিলে রাখা রয়েছে একটি মার্কিন সামরিক সাময়িকী, কাভারে লেখা বে অফ বেঙ্গল, দ্য নেক্সট পিভট। সেন্ট মার্টিন এখন আর কেবল পর্যটন নয়, এটি হয়ে উঠেছে এক ভূরাজনৈতিক কল্পচিত্রের কেন্দ্রবিন্দু, যেখানে বিশ্বের মোড়লরা ভবিষ্যতের মহাযুদ্ধের সম্ভাব্য থিয়েটার কল্পনা করছে। একটা সময় ছিল যখন বঙ্গোপসাগর ছিল শুধুই মাছ ধরার এলাকা, পর্যটনের স্বর্গ, কিন্তু এখন এটি পরিণত হয়েছে এক টেকটনিক ভূ রাজনৈতিক নাট্যমঞ্চে। ভারতের পূর্ব উপকূল থেকে মিয়ানমারের রাখাইন এবং মালাক্কা প্রণালী হয়ে চীনের রিয়ান্তজি নদীর মুখ পর্যন্ত বিস্তৃত এই সমুদ্র অঞ্চলটি এখন ঘিরে ধরেছে এক অদৃশ্য যুদ্ধের ঘনঘটা। বিশ্লেষকদের ভাষায়, বঙ্গোপসাগর এখন আর কেবল একটি জলরাশি নয়, এটি হয়ে উঠেছে স্ট্র্যাটেজিক ম্যারিটাইম চেসবোর্ড।
2021 সালে প্রকাশিত ইউএস ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি রিপোর্টে বঙ্গোপসাগরকে ইমার্জিং ম্যারিটাইম কন্টেস্ট জোন বলা হয়, যেখানে বাংলাদেশ বে ফ্রন্টায়ার টার্মটি প্রথমবারের মতো উচ্চারিত হয়। চীনের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ এই সমুদ্র দিয়ে যায়। এদিকে আমেরিকা মনে করছে, দক্ষিণ চীন সাগরের প্রাধান্য হারানোর পর এখন বঙ্গোপসাগরই তাদের পরবর্তী কৌশলগত লড়াইয়ের ক্ষেত্র। কারণ এখান থেকেই তারা চীন, ভারত এমনকি আফ্রিকার পূর্বাঞ্চলের ওপর প্রভাব বিস্তার করতে পারবে। জিও স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক START4 এর বিশ্লেষণে বলা হয়েছে, বে অফ বেঙ্গল ইজ অনলি মিসিং আর্ক ইন আমেরিকান কন্টেইনমেন্ট বেল্ট অ্যারাউন্ড চায়না। এই বেল্টের ফাঁকা জায়গা পূরণ করতে পারলেই চীনের স্ট্রিং অফ পার্লস থিওরির জবাব দেওয়া সম্ভব। আর সেই ঘুঁটি হতে পারে সেন্ট মার্টিন। সামরিক নীতি নির্ধারকরা বলছেন, আমেরিকার চোখে বঙ্গোপসাগর হচ্ছে সেই ব্লাইন্ড স্পট যেটি জ্বালানি, বাণিজ্য ও সামরিক গতিপথের সংযোগস্থল। এখানেই তারা তাদের পরবর্তী পিভট তৈরি করতে চায়, একরকম সাউথ প্যাসিফিকের ইকো জোন বানাতে চায়। বঙ্গোপসাগর এখনও সেরকম কোনো সামরিক সংঘর্ষ দেখেনি, কিন্তু ঠিক সে কারণেই এটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্র। একে বলা হচ্ছে সাইলেন্ট থিয়েটার অফ ফিউচার কনফ্লিক্ট। দক্ষিণ চীন সাগরে যদি আগুন লাগে, বঙ্গোপসাগর হবে তার ছায়াযুদ্ধের প্রেক্ষাপট। আর সেই যুদ্ধের দরজায় যে দ্বীপটি পড়ে আছে তার নাম সেন্ট মার্টিন। 2017-18 সালের দিকে গোপনে একটি মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছিল। তখন তাদের আলোচনায় ছিল হিউম্যানিটেরিয়ান লজিস্টিক হাব তৈরির প্রস্তাব, যা পরে সেনা ঘাঁটিতে রূপান্তর করার সম্ভাবনা ছিল। শেখ হাসিনার প্রশাসন সরাসরি না করলেও ফাইল চলে গিয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ঢাকার উচ্চ পর্যায়ের একজন সাবেক আমলা নাম প্রকাশ না করার শর্তে বলেছিলেন, হাসিনা সরকার তখন দ্বিধায় ছিল। একদিকে ভারত চেয়েছিল এই ঘাঁটি না হোক, আবার মার্কিন চাপ ছিল প্রচণ্ড। বলা হয় সেই সময় ভারতীয় প্রধান ও মার্কিন CIA প্রতিনিধিদের মধ্যে একাধিক ট্র্যাক 2 আলোচনা হয় থাইল্যান্ড ও শ্রীলঙ্কায়, এবং তখন থেকেই বঙ্গোপসাগর স্যাটেলাইট মনিটরিংয়ের আওতায় আসে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর মধ্যে দক্ষিণ এশিয়ার জলসীমায় তাদের কোনো উল্লেখযোগ্য উপস্থিতি নেই। তাইওয়ানকে কেন্দ্র করে যদি চীন সামরিক পদক্ষেপ নেয়, তাহলে আমেরিকার প্রতিক্রিয়া হবে 2 ফ্রন্টে, পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়া। আর ঠিক তখনই সেন্ট মার্টিন হয়ে উঠতে পারে তাদের ফরওয়ার্ড অপারেটিং বেস FOB। এখান থেকে ফাইটার ড্রোন, সাবমেরিন হান্টার ও মনিটরিং শিপ সহজেই চীন, মিয়ানমার ও আন্দামানের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে। বিশ্লেষকরা বলছেন, এটি একটি নরম ফ্রন্ট তৈরি করবে, যা প্রতিপক্ষ বুঝতে পারবে না, কিন্তু প্রতিটি নড়াচড়া ধরা পড়বে। চীনের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক JSC চুক্তি, বিশেষ করে বন্দর ও জ্বালানি খাতে বিনিয়োগ, আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষত পায়রা ও কক্সবাজার গভীর সমুদ্র বন্দরের সম্ভাব্য রূপান্তর এবং চীনা প্রযুক্তির উপস্থিতি। যেখানে চীন চায় বাংলাদেশ হোক কানেক্টিভিটি হাব, সেখানে আমেরিকা চায় এটি হোক কন্টেইনমেন্ট পয়েন্ট। ঢাকার সামরিক পরামর্শকদের মতে, চীন বাংলাদেশ বাণিজ্যিক, কিন্তু আমেরিকা চায় সামরিক বন্ধুত্ব। এটাই ফারাক। ভারতের জন্য এটি নিছক ভূরাজনৈতিক ইস্যু নয়। সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি মানে বঙ্গোপসাগরে ভারতের চিরস্থায়ী একক কর্তৃত্বের অবসান। প্রতিরক্ষা বিশ্লেষক ব্রিগেডিয়ার N রাও একবার বলেছিলেন, আমরা যখন মালাবার এক্সারসাইজ করি তখন এক নজর রাখতে চাই বঙ্গোপসাগরের পুরোটায়, কিন্তু মার্কিন ঘাঁটি থাকলে আমাদের চোখ থাকলেও আলো নিভে যাবে। এছাড়াও ভারতের আশঙ্কা, বাংলাদেশ যদি মার্কিন ঘাঁটিকে অনুমোদন দেয়, তবে একদিকে যেমন দিল্লির সাথে ঢাকার ঐতিহাসিক সম্পর্ক দুর্বল হবে, অন্যদিকে চীনের চাপও বাড়বে। কারণ চীন এটিকে সরাসরি কন্টেইনমেন্ট হিসেবে দেখবে এবং বাংলাদেশকে আর নিরপেক্ষ ভাববে না। দ্বিতীয়ত, ভারত মনে করে বাংলাদেশের ভূখণ্ডে মার্কিন উপস্থিতি দক্ষিণ এশিয়ায় এক নতুন কোল্ড ওয়ার পরিস্থিতি সৃষ্টি করতে পারে, যেখানে একদিকে থাকবে কড, অন্যদিকে থাকবে চীন ও রাশিয়ার সমর্থন দেশগুলো। সুতরাং ভারতের দৃষ্টিতে সেন্ট মার্টিনে মার্কিন উপস্থিতি বন্ধুত্ব নয়, এক প্রকার ভূরাজনৈতিক চ্যালেঞ্জ এবং প্রতিদ্বন্দ্বিতার সূচনা। বাংলাদেশ একটি কঠিন ভূরাজনৈতিক খেলার ভেতর ঢুকে পড়েছে। একদিকে চীনের অর্থনৈতিক হাতছানি, অন্যদিকে আমেরিকার নিরাপত্তার আশ্বাস। কিন্তু প্রশ্ন হলো, কোন দিকে ঝুঁকবে নতুন ঢাকা? আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এক গবেষক বলেন, শেখ হাসিনা ছিলেন চীনের দিকে ঝুঁকে থাকা নেত্রী, কিন্তু পরবর্তী সরকার আরও বাস্তববাদী হবে বলেই ধারণা। ফলে আমেরিকার প্রস্তাব পুনর্বিবেচনা হতে পারে। নতুন নেতৃত্ব কি শুধুই নিরাপত্তার খাতিরে সেন্ট মার্টিনের ভাগ্য নির্ধারণ করবে, নাকি দেশের সার্বভৌমত্বের প্রশ্নে নিরপেক্ষতা বজায় রাখবে? রাত তখন 2:45।
কক্সবাজার থেকে ৯০ কিলোমিটার দূরে সেন্ট মার্টিনের আকাশে আবার একটি অজানা কার্গো বিমান চক্কর দিচ্ছে। এবার আর জেলেরা ভয় পায় না, তারা অভ্যস্ত। কিন্তু রাজধানীতে এক বৈঠক বসেছে প্রতিরক্ষা, পররাষ্ট্র ও নৌবাহিনী প্রতিনিধিদের নিয়ে। একজন কর্মকর্তা গলায় উদ্বেগ এনে বললেন, এরা ঘাঁটি গড়বে বলেই আসে না। একদিন এসে বলে, আমরা এসেছি বন্ধুত্ব করতে, এরপর বন্ধুত্বের নামে ঘাঁটি গড়ে তোলে। সেন্ট মার্টিনের বাতাস ভারী, বঙ্গোপসাগরের ঢেউয়ে এখন শুধু জল নেই, আছে হিসাব নিকাশ, কৌশল এবং এমন এক বাস্তবতা যা বাংলাদেশের পররাষ্ট্রনীতির স্নায়ুতে ঝড় তুলতে পারে। ভবিষ্যতের ইতিহাস কি বলবে? বাংলাদেশ একদিন আমেরিকার ঘাঁটি দিয়েছিল, নাকি বলবে সেন্ট মার্টিন ছিল সেই সীমান্ত যেখানে বাঙালি নিজস্বতার লড়াই জিতেছিল? রাতের ঢাকা, গভীর নীরবতায় চৌকিদার ঘুমে ঢলে পড়ে, অথচ রাজধানীর ভেতরে মন্ত্রিসভা কক্ষে জ্বলে আছে আলো। টেবিলের ওপারে ছড়িয়ে আছে আধুনিক যুদ্ধ বিমানের ফাইল, বৈদেশিক বার্তার সারি। অধ্যাপক ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, ছাদবাতির নিচে বসে, হাতে এক কাপ চা, চোখে প্রচ্ছন্ন উদ্বেগ। দূরে দেয়ালে লাগানো ম্যাপের ওপর ৩টি সুই চিহ্নিত, বেইজিং, ওয়াশিংটন, নয়াদিল্লি। হঠাৎ ইন্টারকমের আলো জ্বলে ওঠে। স্যার, চীনের রাষ্ট্রদূত অপেক্ষায়। ইউনূস জানেন, এ শুধু কূটনৈতিক সাক্ষাৎ নয়, এ যেন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক যুদ্ধের উদ্বোধনী ঘণ্টা। রাত গভীর হলেও আন্তর্জাতিক পরিস্থিতি ঘুমায় না। এই রাতেই শূন্য আকাশে বাজতে শুরু করেছে এক নতুন যুদ্ধের অর্কেস্ট্রা। বাংলাদেশের জেটেনসি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত ঘিরে বাইরে শহরের ট্রাফিক স্তিমিত, কিন্তু ভেতরে রাজধানীর উত্তাপ ছড়িয়ে পড়ছে এক একটি দেশের দূতাবাসে, খবরের কাগজের শিরোনামে, সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তরে। বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানোর যে প্রক্রিয়া, তা শুধু প্রতিরক্ষা নয়, এখানে মিশে আছে জাতীয় আত্মপরিচয়, নিরাপত্তার নিশ্চয়তা আর আঞ্চলিক নেতৃত্বের চ্যালেঞ্জ। গেল ১.৫ দশকে সামরিক আধুনিকায়নের যে চাকা জোরে ঘুরছিল না, তা নতুন গতি পেয়েছে অন্তর্বর্তী সরকারের হাতে। সেই গতি শুধু ঘরোয়া নয়, একেবারে আঞ্চলিক ও আন্তর্জাতিক কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বঙ্গোপসাগরের বিশাল অর্থনৈতিক অঞ্চল, গভীর সমুদ্রবন্দর, বিপুল গ্যাস ক্ষেত্র, সবকিছু মিলিয়ে দেশের ভৌগোলিক অবস্থান এখন এমন এক স্ট্র্যাটেজিক ক্রস রোডে, যার জন্য আধুনিক সামরিক সক্ষমতা কেবল প্রয়োজনই নয়, অপরিহার্য। ফোর্সেস গোল্ড ২০৩০ বাস্তবায়ন প্রতিটি বাহিনীকে একত্রে আধুনিকায়নের অভিযানে নামিয়ে দিয়েছে। আর এই অভিযানের কেন্দ্রে আছে বহুমুখীকরণ। চীন, তুরস্ক, ইউরোপ, এমনকি পাকিস্তান কারো কাছেই পুরোপুরি নির্ভরতা নয়, বরং বৈচিত্র্যই শক্তি। এই বৈচিত্র্যের পথে সবচেয়ে বড় ছাপ ফেলেছে চীনের সঙ্গে ২০টি জেটেনসি যুদ্ধবিমান কেনার আলোচনা। বাংলাদেশের বায়ুসেনা যখন যুদ্ধজেটের তালিকায় ৪.৫ প্রজন্মের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যুক্ত করতে যাচ্ছে, ভারত ও যুক্তরাষ্ট্রে তার প্রতিধ্বনি পড়ে টেবিলের ওপারে। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের ঘুম কেড়ে নিয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয়, বিশেষ করে চীনা যুদ্ধবিমান, সাবমেরিন ঘাঁটি সংস্কার ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে। যুক্তরাষ্ট্র স্পষ্ট বলছে, ঢাকার ক্রমবর্ধমান সামরিক আধুনিকায়নে চীনের অবদান আমাদেরকে গভীরভাবে উদ্বিগ্ন করছে। তাদের ভয়, বাংলাদেশ যেন চীনের প্রতিরক্ষা জালে আটকে না যায়, পশ্চিমা জোটের বাইরে বেরিয়ে না যায়। সম্প্রতি সিনেট ফরেন রিলেশন কমিটির শুনানিতে মার্কিন সিনেটর পিট রিকেটসন উচ্চস্বরে আশঙ্কা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীনের সামরিক সহযোগিতা যেভাবে বাড়ছে, সেটি আমাদের উদ্বেগের কারণ। সাবমেরিন ঘাঁটি, যুদ্ধবিমান, সারফেস টু এয়ার মিসাইল, এসব চীনা প্রযুক্তি বাংলাদেশের কৌশলগত অবস্থান পাল্টে দেবে। তার সঙ্গে সুর বেলান মার্কিন রাষ্ট্রদূত মনোনীত মিস্টার ক্রিটেনসন, যিনি বলেন, যদি রাষ্ট্রদূত হই, বাংলাদেশ সরকারের সাথে সরাসরি আলোচনা করব। বোঝাতে চাইব চীনা সামরিক সম্পৃক্ততা কিভাবে দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। পাশাপাশি তিনি বিকল্পের কথা বলেন, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্য থেকে তুলনামূলক সাশ্রয়ী অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করতে পারি। এই পুরো পরিস্থিতি জটিল করেছে যুক্তরাষ্ট্রের থিঙ্ক টুয়াইস অক্ট বিল, যা স্পষ্টভাবে চীনা অস্ত্র আমদানি নিরুৎসাহিত করতে এবং বাংলাদেশের মতো দেশগুলোকে পশ্চিমা ব্লকে বেঁধে রাখতে চায়। এদিকে ভারতের রাজনৈতিক ও সামরিক দপ্তরে চলছে আরেক উত্তেজনা। সীমান্তবর্তী এয়ারবেস চালু, জেটেনসির সংগ্রহ, সবকিছুই তাদের জন্য অস্বস্তিকর। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ বারবার বলছে, বাংলাদেশের দ্রুত সামরিক আধুনিকায়ন আঞ্চলিক ভারসাম্য বদলে দিতে পারে। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে ঢাকা চীন সামরিক চুক্তির বিষয়ে। তাদের যুক্তি, যদি বাংলাদেশের আকাশে আধুনিক চীনা জেট থাকে, তাহলে ভারতকেও পরিকল্পনা বদলাতে হবে। তাদের চিন্তার গভীরতা আরও বাড়ায় যখন দেখে, বাংলাদেশ শুধু চীনা প্রযুক্তি নয়, তুর্কি ড্রোন,
ইউরোপীয় রাডার, পাকিস্তানি পার্টস সব একসাথে আনছে। ভারতের ডিফেন্স অ্যানালিস্টরা বলছেন এই বহুমুখীকরণ শুধু প্রযুক্তিগত নয়, কূটনৈতিক স্বাধীনতার বার্তা। ভারতীয় মিডিয়াতে এই বিষয়গুলো ঘুরে ফিরে আসছে। বাংলাদেশের সামরিক সিদ্ধান্ত এখন আর দিল্লির ইঙ্গিতে চলে না, এখানে বৈশ্বিক সমীকরণ বদলাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের সামরিক আধুনিকায়ন কেবল অস্ত্রের গল্প নয়, বরং গভীর কূটনৈতিক রণকৌশলের বিষয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটা আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। কোনো দেশের আপত্তির কারণে পরিকল্পনা বদলানো হবে না। কিন্তু বাস্তবতা, ঢাকা এখন একই সঙ্গে চীনের কমফোর্ট জোন এবং যুক্তরাষ্ট্র ভারতের স্ট্র্যাটেজিক অ্যালার্ম জোনে। বেইজিং বলছে, বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা কেবল অস্ত্র নয়, প্রযুক্তি হস্তান্তর, যৌথ গবেষণা ও প্রশিক্ষণের বিষয়। অর্থাৎ চীনের লক্ষ্য দীর্ঘমেয়াদী কৌশলগত বন্ধুত্ব করা। অপরদিকে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের নিয়ে বাংলাদেশের রাডার স্ক্রিনে থাকতেই চায়। ফ্রান্স, তুরস্ক, এমনকি জার্মানি সবাই ঢাকার সামরিক বাজারে অংশ নিতে আগ্রহী। এখানে প্রশ্ন, বাংলাদেশ কি সত্যিই নিরপেক্ষ থাকতে পারবে? চীনের যুদ্ধবিমান নিলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা আসবে তো, নাকি পশ্চিমা বিশ্বের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বন্ধ হয়ে যাবে, নাকি বিপরীতে পশ্চিমা অংশীদারদের সঙ্গে নতুন ধরনের যৌথ উৎপাদন, কম খরচে অস্ত্র সংগ্রহ কিংবা টেকনোলজি শেয়ারিং সম্ভব হবে? বাংলাদেশের সিদ্ধান্ত নির্ধারকরা আপাতত বলছেন, একক নির্ভরতা নয়, বহুমুখীকরণই স্বাধীনতার প্রধান শর্ত। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখে এটা এক ডেলিকেট ব্যালেন্স। সামরিক আধুনিকায়ন আর আন্তর্জাতিক বন্ধুত্ব দুটিই দরকার, কিন্তু ভারসাম্য রক্ষা করা কঠিন। বর্তমান চিত্রে বাংলাদেশ আসলে এক কূটনৈতিক টার্ন টেবিলের ওপর দাঁড়িয়ে। চীনের সঙ্গে গভীর সম্পর্ক থাকলে যেমন শক্তিশালী, তেমনি পশ্চিমা শিবিরের প্রশিক্ষণ সহযোগিতা, অর্থনৈতিক প্রবাহ, এমনকি নিরাপত্তা সহযোগিতার অনেক সুযোগ হারাতে হতে পারে। ভারত, যুক্তরাষ্ট্র, চীন এই ত্রিমুখী চাপের মাঝে ঢাকার পররাষ্ট্রনীতি এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক ও হিসেবি। প্রতিটি চুক্তির আগে ভাবতে হচ্ছে এর প্রভাব শুধু সামরিক নয়, অর্থনীতি, বিদেশি বিনিয়োগ, এমনকি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়বে। রাত গড়িয়ে ভোর, টেবিলের ওপর ছড়িয়ে থাকা ফাইলের পাশে ইন্টারকমের আলো নিভে এসেছে। ইউনুস জানেন, যুদ্ধের সাইরেন বাজে না, কিন্তু কূটনীতির চাপ নিঃশব্দে আকাশে জমে ওঠে। বঙ্গোপসাগরের নীল জলে যুদ্ধজাহাজের ভেসে থাকা প্রতিচ্ছবি, সীমান্তে নতুন রাডার, আকাশে আসতে থাকা জেটেন্সি, সবকিছুই বলছে বাংলাদেশের সামনে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। একদিকে আঞ্চলিক ভারসাম্য, অন্যদিকে জাতীয় নিরাপত্তা। ঢাকা কি পারবে দুইয়ের মাঝে নিজের পথ ধরে রাখতে, নাকি কোনো এক সকালে হঠাৎ আন্তর্জাতিক রাজনীতির কাউন্টডাউন শুরু হয়ে যাবে আর তার কেন্দ্রবিন্দু হবে বাংলাদেশের আকাশ? ঢাকা ক্যান্টনমেন্টের উত্তর প্রান্তে যখন রাত নেমেছে, তখন আকাশটা কেমন যেন থমথমে। চারিদিকে ঘন কালো মেঘ, দূরে কোথাও বজ্রপাতের আলোয় আলোকিত হয় এক মুহূর্তের জন্য বিমানঘাটির ছায়ামূর্তি। কন্ট্রোল টাওয়ারের কাচের জানালায় প্রতিফলিত হচ্ছে লাল আলো। মনিটরে একটির পর একটি গ্রাফ। চীনের J-10C যুদ্ধবিমান, ইতালির রাফায়েল, পাকিস্তানের F-17 থান্ডার, প্রতিটির টেকনিক্যাল ডাটা ঝলকাচ্ছে স্ক্রিনে। বিমান বাহিনীর এক সিনিয়র অফিসার নীরবে দাঁড়িয়ে আছেন জানালার সামনে। বাইরে একদল তরুণ পাইলট রাতভর সিমুলেটর ট্রেনিংয়ে ব্যস্ত, কিন্তু তার চোখে উদ্বেগ। কারণ জানেন, শুধু যুদ্ধবিমান কেনা মানেই শক্তি নয়, বিমান ও পাইলট এই দুয়ের মধ্যে দূরত্ব যদি থাকে, সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। তার পেছনে কেউ একজন ধীর গলায় বললেন, স্যার, পাইলটরা এখনও সাবসনিক ট্রেনারে ট্রেনিং নিচ্ছে, কিন্তু J-10C তো ম্যাক 2 গতিতে চলে। অফিসার নীরবে বললেন, একটা ভুল সিদ্ধান্ত। আকাশের উপরই নির্ভর করছে রাষ্ট্রের ভবিষ্যৎ। সেই মুহূর্তেই যেন দূরে কোথাও আকাশ কেঁপে উঠল। বাংলাদেশের নতুন এক অধ্যায়ের সূচনা হলো। অন্তর্বর্তী সরকারের ঘোষণাটি ছিল আকস্মিক, কিন্তু পরিকল্পনাটি বহু পুরনো। প্রায় $2.2 বিলিয়ন একটি মহাকাব্যিক সামরিক চুক্তি। চীনের কাছ থেকে প্রায় 20টি J-10C যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত। এর আগে ইতালির সঙ্গে রাফায়েল চুক্তি এবং পাকিস্তানের সঙ্গে F-17 থান্ডার প্রকল্পের কথাবার্তাও চলছিল। বিশেষজ্ঞরা বলছেন, এটি ফোর্সেস গোল 2030-র দ্বিতীয় পর্বের বাস্তব রূপ। কিন্তু প্রশ্ন একটাই, এই আধুনিক বিমানের সঙ্গে তাল মেলাতে পারবে কি আমাদের পাইলটরা? চীনের J-10C হল 4.5 প্রজন্মের যুদ্ধবিমান। অত্যাধুনিক AESA রাডার, ফ্লাই বাই ওয়্যার কন্ট্রোল সিস্টেম, গ্লাস ককপিট এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুটে সজ্জিত। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ বিমানগুলো এখনও সাবসনিক, সর্বোচ্চ 700 থেকে 800 কিলোমিটার গতির। এক সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আপনি যদি পাইলটকে 800 কিলোমিটার গতিতে ট্রেনিং দেন আর হাতে ধরিয়ে দেন 2600 কিলোমিটার গতির J-10C, সে আকাশে নয়, মাটিতেই যুদ্ধ হারবে। এই বাস্তবতাই এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
যুদ্ধবিমানের জগতে গতিমানেই জীবন। সাবসনিক ট্রেনারে ট্রেনিং নেওয়া পাইলটদের জন্য সুপারসনিক যানে ওঠা অনেকটা নদী থেকে হঠাৎ সাগরে ঝাঁপ দেওয়ার মতো। রাশিয়ার রিয়াক 130 ট্রেনার একসময় ছিল বাংলাদেশের গর্ব, কিন্তু সেটি তৈরি হয়েছিল রুশ যুদ্ধবিমান পরিচালনার জন্য, চীনা বিমানের জন্য নয়। এখন যেহেতু বাংলাদেশ চীনের প্ল্যাটফর্মে সরে যাচ্ছে, সেই প্রশিক্ষণও অচল হয়ে পড়েছে। যুদ্ধবিমানের ট্রেনিংয়ের 3টি ধাপ: বেসিক, অ্যাডভান্স এবং লিড ইন ফাইটার ট্রেনিং। প্রথম ধাপে ক্লেড ব্লিউ ট্রেনার যথেষ্ট, কিন্তু দ্বিতীয় ও তৃতীয় ধাপে প্রয়োজন সুপারসনিক ট্রেনার। এখানে আসে JL-10 ফ্যালকন বা L-15। এটি চীনের হংদু এভিয়েশন ইন্ডাস্ট্রির এক বিপ্লব। 4.5 ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-10C, J-20, J-35 সবগুলোর প্রশিক্ষণ একই প্ল্যাটফর্মে সম্পূর্ণ করা যায় এই বিমানের মাধ্যমে। চীনের সামরিক মুখপাত্র ইউ কিয়াং একবার বলেছিলেন, L-15 কেবল প্রশিক্ষণ বিমান নয়, এটি ভবিষ্যতের ফাইটার পাইলট তৈরির একমাত্র সেতুবন্ধন। 2025 সালের শুরুতে চীন বাংলাদেশের হাতে তুলে দেয় এক প্রস্তাব, 20টি J-10C'র সঙ্গে সমন্বিতভাবে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা ও JL-10 ফ্যালকন ট্রেনার সরবরাহের অফার। এই অফারের অন্তর্ভুক্ত ছিল সম্পূর্ণ সিমুলেশন নেটওয়ার্ক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ল্যাব, ডিজিটাল ফ্লাইট ট্রেনিং সেন্টার এবং 20 বছরের পাইলট রোটেশন প্রোগ্রাম। বাংলাদেশের জন্য এটি শুধু প্রশিক্ষণ নয়, ভবিষ্যতের পঞ্চম প্রজন্মের বিমান যেমন J-35 পরিচালনার প্রস্তুতিও বটে। চীনের গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে লেখে, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যার হাতে এমন একটি প্যাকেজ অফার গেছে, যা একসাথে যুদ্ধবিমান ও প্রশিক্ষণ ব্যবস্থার যুগল সমন্বয়। এমন একটি অফার তুরস্ক 1980 সালে হারিয়েছিল। ইউরোফাইটার টাইফুন প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ এসেছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের চাপের মুখে ফিরিয়ে দেয়। আজ তুরস্ক সেই একই বিমান কিনছে পশ্চিমাদের কাছ থেকে 2 দশক দেরিতে, বহুগুণ বেশি দামে। সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের সবচেয়ে সমৃদ্ধ বিমান শক্তি। তাদের হাতে রয়েছে 334টি যুদ্ধবিমান, 55টি F-16, 44টি মেরাজ 2000 এবং নতুন করে 80টি রাফায়েল অর্ডার করা হয়েছে ফ্রান্স থেকে। তবু তারা পশ্চিমা নয়, চীনা প্রশিক্ষণ বিমান বেছে নিয়েছে। চীন থেকে 32টি L-15 ট্রেনার অর্ডার করেছে UAE। এর মধ্যে 6টি ইতিমধ্যেই তাদের হাতে পৌঁছেছে। আল আরাবিয়াতে এক সামরিক বিশ্লেষক বলেন, চীনের L-15 হল নতুন শতাব্দীর ট্রেনার। এটি শুধু শেখায় না, মানসিকভাবে প্রস্তুত করে ভবিষ্যৎ যুদ্ধের জন্য। তাদের যুক্তি, আমেরিকার সঙ্গে সম্পর্ক থাকলেও প্রযুক্তি স্বাধীনতা রাখতে চায় আমিরাত, আর L-15 তাদের দেয় সেই স্বাধীনতা। বাংলাদেশে এখন সেই ক্রস রোডে দাঁড়িয়ে। চীনের সঙ্গে এই ট্রেনার চুক্তি মানে শুধু প্রযুক্তি নয়, স্বাধীন সামরিক সক্ষমতার দিকে যাত্রা। চীন এখন দক্ষিণ এশিয়ায় সামরিক সফট পাওয়ার বিস্তারে ব্যস্ত। ভারতকে ঘিরে 3 দিক থেকে টেকনোলজিক্যাল আর্ক তৈরি করছে পাকিস্তান, মিয়ানমার এবং বাংলাদেশ। ভারতের একাধিক প্রতিরক্ষা বিশ্লেষক এই চুক্তিকে বলছেন এয়ার এনসার্কেলমেন্ট ডক্ট্রিন। ইন্ডিয়া টুডের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের হাতে যদি J-10C আসে, তাহলে পূর্ব দিকের আকাশে ভারতের বিমান শক্তির একছত্র আধিপত্য থাকবে না। তাদের আরও দাবি, চীনের প্রশিক্ষণ প্যাকেজের ভেতরে রয়েছে তথ্য প্রযুক্তির গভীর সংযোগ। ভারতের এক সাবেক বিমান অধিনায়ক আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রশিক্ষণ সিস্টেম মানে শুধু ফ্লাইট নয়, ডাটা, আর ডাটা মানে নিয়ন্ত্রণ। কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই আশঙ্কাকে রাজনৈতিক অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে, যে দেশ তার সার্বভৌম আকাশে অন্যের নিরাপত্তা নির্ভর করে, সে দেশ স্বাধীন নয়। বাংলাদেশ সেই ভুল করবে না। চীনের নতুন প্রজন্মের যুদ্ধবিমান J-35, যার স্টেলথ ক্ষমতা এবং AES এর রাডারযুক্ত ফায়ার কন্ট্রোল সিস্টেম একে যুক্তরাষ্ট্রের F-35 এর প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। চীনা কূটনীতিকরা ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশ যদি JL-10 প্রশিক্ষণ প্রোগ্রামে যুক্ত হয়, ভবিষ্যতে J-35 ক্রয়ের ক্ষেত্রেও অগ্রাধিকার পাবে। এর মানে বাংলাদেশের বিমান বাহিনী 20 বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার একমাত্র স্টেলথ রেডি বাহিনীতে পরিণত হতে পারে। বাংলাদেশ ইতিমধ্যেই কিল চেইন ইন্টিগ্রেশনের পরিকল্পনা শুরু করেছে। রাডার, AVX এবং কমান্ড সেন্টারের সমন্বয়ে এমন এক নেটওয়ার্ক, যা 250 কিলোমিটার দূর থেকে শত্রু শনাক্ত করে তাৎক্ষণিক হামলা পরিচালনা করতে পারবে। এই সমন্বয়ের কেন্দ্রে থাকবে J-10C এবং তার মস্তিষ্ক হবে JL-10 প্রশিক্ষণ নেটওয়ার্ক। চীন অফার করেছে পুরো প্যাকেজ, যার মূল্য প্রায় $1 বিলিয়ন। এর সঙ্গে যুক্ত থাকবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ট্রেনিং, কিল চেইন লজিস্টিক এবং ফ্লাইট টেস্ট সিমুলেশন। বাংলাদেশের বিমান বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন, এটি শুধু বিমান কেনা নয়, এটি যুদ্ধের নতুন ভাষা শেখা।
রাত 2টা কুর্মিটোলার এয়ারবেজের টেস্ট ফ্লাইটের প্রস্তুতি চলছে। একটি ছোট কালো ট্রেনার বিমান JL-10 ফ্যালকনের প্রোটোটাইপ আকাশে উঠতে প্রস্তুত। রানওয়ের পাশে দাঁড়িয়ে তরুণ পাইলট তন্ময় ফ্লাইট স্যুট ঠিক করছে। মুখে হালকা হাসি, কিন্তু চোখে অনিশ্চয়তার ছায়া। তার ট্রেনার মেজর রাশেদ চুপচাপ বললেন, এই বিমানটা শুধু ট্রেনার না, এটি বাংলাদেশের ভবিষ্যৎ। রানওয়ের বাতিগুলো জ্বলে উঠল, ইঞ্জিন গর্জে উঠল, শব্দে পুরো ঘাঁটি কেঁপে উঠল। দূরের টাওয়ারে লাল আলো জ্বলল। পারমিশন টু টেক অফ। বিমানটি মাটি ছাড়ল, রাতের আকাশে মিলে গেল তার নীলচে ধোঁয়া। রাডারে একটি মাত্র বিন্দু, ধীরে ধীরে ঊর্ধ্বগামী। হঠাৎই কন্ট্রোল রুমে সবাই নীরব। স্ক্রিনে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রথম সুপারসনিক ট্রেনার আকাশে পা রেখেছে। সেটি এখন দেশের ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করছে। কিন্তু সেই আকাশের নিচে নীরব এক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। চীনের নকশা, ভারতের উদ্বেগ এবং বাংলাদেশের ভবিষ্যৎ। কন্ট্রোল রুমের ভেতরে এক কর্মকর্তা ধীরে বললেন, আমরা আকাশ জয় করতে চলেছি, কিন্তু এই নীল আকাশই কি একদিন যুদ্ধক্ষেত্র হয়ে উঠবে? বাইরে বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য আকাশে আলোকিত হলো বাংলাদেশের পতাকা। তারপর আবার নিস্তব্ধতা, এক নিঃশব্দ ঝড় যা এখনো নামেনি। আসসালামু আলাইকুম, আমি মাহাদি হাসান। দর্শক, ভারতীয় গণমাধ্যমে সম্প্রতি একটা বিষয়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে, গ্রেটার বাংলাদেশ। এই ধারণাটি কেন্দ্র করে বাংলাদেশ, তুরস্ক এবং পাকিস্তানের সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগ স্পষ্ট। এই আলোচনায় আমরা এই বিতর্কের পেছনে তথ্য, ভূরাজনৈতিক গতিশীলতা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বিশ্লেষণ করব, যে গ্রেটার বাংলাদেশ বা সালতানাতি বাংলা এটা আসলে কতটা বাস্তব এবং ভারতের জন্য কত বড় হুমকি আসলেই হতে পারে। দর্শক, 2025 সালের এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কেন্দ্রে TSC-তে পহেলা বৈশাখ উদযাপনের সময় একটা পোস্টার প্রকাশিত হয়। এই পোস্টারে সালতানাতে বাংলা নামে একটা সংগঠনের ব্যানারে একটি মানচিত্র প্রদর্শিত হয়, যেখানে ভারতের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, 7 সিস্টার্স এবং মিয়ানমারের আরাকান রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়। ভারতীয় মিডিয়া, বিশেষ করে ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং India.com এই ঘটনাকে একটা উদ্দেশ্যমূলক পদক্ষেপ হিসেবে দেখছে। তারা দাবি করে এই মানচিত্র তুরস্ক সমর্থিত একটি NGO-র মাধ্যমে ছড়ানো হয়েছে এবং পাকিস্তানের পেছনে নেপথ্য ভূমিকা পালন করছে। দর্শক, ভারতীয় সূত্রগুলো দাবি করছে যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি AKP এই মানচিত্র বিতর্কের পেছনে কাজ করছে। দর্শক, তুরস্কের উপমহাদেশে আগ্রহ নতুন নয়। ঐতিহাসিকভাবে মোগল সাম্রাজ্য, যারা ভারতবর্ষে দীর্ঘদিন শাসন করেছিল, তাদের মধ্যে তুর্কি মধ্য এশীয় রক্তের সংমিশ্রণ ছিল। আধুনিক তুরস্ক এই ঐতিহাসিক সংযোগকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অনেকে মনে করেন। এরদোয়ানের অধীনে তুরস্ক বৈশ্বিক মুসলিম উম্মার নেতৃত্বে ফিরে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছে এবং বাংলাদেশ ও পাকিস্তান এই কৌশলে গুরুত্বপূর্ণ অংশীদার। দর্শক, 2025 সালের শুরুতে আপনাদের নিশ্চয়ই মনে আছে, তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বলাদ বাংলাদেশ সফর করেছিলেন। তিনি বলেছিলেন, ভারতকে বাইপাস করে তুরস্ক বাংলাদেশে তার পণ্য রপ্তানি করতে প্রস্তুত। এই ঘোষণা ভারতের জন্য একটা সরাসরি অর্থনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ। তুরস্ক শুধু বাংলাদেশের সাথে সীমাবদ্ধ নয়, এটি পাকিস্তানের সাথেও তার সামরিক সম্পর্ক জোরদার করেছে। উদাহরণস্বরূপ 2025 সালের চলতি মাসে ভারত পাকিস্তান সংঘাতের সময় তুরস্ক পাকিস্তানকে 350টির বেশি ড্রোন এবং সামরিক উপদেষ্টা সরবরাহ করে, যারা পাকিস্তানকে ওয়ার কমান্ড রুমে পরামর্শ দিয়েছিল কিভাবে এই ড্রোনগুলো কার্যকরভাবে ব্যবহার করা যাবে এবং ভারতের যথেষ্ট ক্ষতি করা সম্ভব হবে কি টেকনিকে এই ড্রোনগুলো ব্যবহার করলে। তাদের টেকনিক্যাল সাপোর্ট পাকিস্তানের জন্য যুদ্ধের সময়টাতে অপারেশন সিন্দুর চলাকালীন পুরোপুরি ছিল। এই ড্রোনগুলোর মধ্যে ছিল আসিসগড় সোঙ্গা ড্রোন, বাইরাক্তার সিরিজের ড্রোন, যা ভারতীয় সামরিক স্থাপনার লক্ষ্য করে সিরিয়াস ড্যামেজ করেছিল। ভারতীয় গণমাধ্যম দাবি করে পাকিস্তান গ্রেটার বাংলাদেশ ধারণার পেছনে নেপথ্য শক্তি। 2024 সালের অগাস্ট থেকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক জোরদারে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দর্শক, গ্রেটার বাংলাদেশ বা সালতানাতি বাংলা এইটার আরেকটা গুরুত্বপূর্ণ দিক যে বাস্তব হতে পারে, যে কারণে সেটা হচ্ছে এটা যে 2050 সাল নাগাদ বিশ্ব বাণিজ্যের অর্ধেকের বেশি মালাক্কার প্রণালী দিয়ে পরিচালিত হবে। এর ফলে বঙ্গোপসাগর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য সুপার পাওয়ার ইতিমধ্যে এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তারে মনোযোগ দিচ্ছে। তুরস্কের
বাংলাদেশের সাথে ক্রমবর্ধমান সম্পর্ক এই কৌশলের অংশ হতে পারে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বিশেষ করে চট্টগ্রাম বন্দর বঙ্গোপসাগরে একটা কৌশলগত সুবিধা প্রদান করে। তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতা বাংলাদেশকে এই অঞ্চলে একটি শক্তিশালী খেলোয়াড়ে পরিণত করতে পারে, যা ভারতের জন্য সত্যি উদ্বেগের। দর্শক, বাংলাদেশের গ্রেটার বাংলাদেশ, ভারত এই ঘটনাগুলোকে একটা সমন্বিত কৌশল হিসেবে দেখছে। তুরস্ক ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা এবং বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক জোরদার ভারতের জন্য একটা ভূ রাজনৈতিক হুমকি। ভারত ইতিমধ্যে তুরস্কের সাথে সম্পর্ক ছিন্ন করছে। উদাহরণস্বরূপ, তুর্কি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি এর এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে। এছাড়া ভারত বাংলাদেশের সাথে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে, যেমন সম্প্রতি স্থলবন্দরে কয়েকটা পণ্য আমদানির ওপর বিধিনিষেধ। স্পষ্টতই ভারতীয় মিডিয়ার প্রতিক্রিয়া মানে ভারত সরকারের প্রতিক্রিয়া, এবং এই কথা তো স্ট্যাবলিশই যে ভারতীয় মিডিয়া বর্তমানে, যেটাকে গদি মিডিয়া বলা হয়, সেটা আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হয় সেই প্রেসক্রিপশন অনুযায়ী তারা তাদের খবরগুলো প্রচার করে, এবং ভারত ক্রমশই উত্তর কোরিয়ার মতো হয়ে যাচ্ছে। যারা সমালোচক আছে তাদের মতামত এরকম। সো এই যে ভারতীয় মিডিয়ার প্রতিক্রিয়া, সেটা আসলে ভারত সরকারের প্রতিক্রিয়া হিসেবে দেখাটাই ভালো। তাদের যে কনসার্ন গ্রেটার বাংলাদেশ নিয়ে, সালতানাতি বাংলা নিয়ে, সেই কনসার্নটা রিয়েল, তাতে কোনো সন্দেহ নেই। তবে ভারতের নিজস্ব অখণ্ড ভারত মানচিত্র এই বিতর্কের সূত্রপাত। ভারতের নতুন সংসদ ভবনে প্রদর্শিত মানচিত্রে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং মিয়ানমারকে ভারতের অংশ হিসাবে দেখানো হয়েছিল। এই যে অন্য দেশকে নিজেদের অংশ হিসাবে গ্রেটার একটা কান্ট্রি হিসাবে দেখানোর আইডিওলজি, সেটা কিন্তু ভারতই প্রথম দেখিয়েছিল, এবং সেটা তারা সরকারিভাবে দেখিয়েছিল তাদের সংসদে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা আসছে গ্রেটার বাংলাদেশ বা সালতানাতি বাংলা, সেটা কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেখানো হচ্ছে না, বা বাংলাদেশের কোনো সংসদে এরকম কোনো ম্যাপ আঁকা হয়নি ভারতের মতো, বা বাংলাদেশের গণমাধ্যমে এই ধারণা নিয়ে কোনো ধরনের আলোচনা করতে সেভাবে দেখা যায় না, যেটা ভারতীয় গণমাধ্যম ওপেনলি অখণ্ড ভারতের কথা বারবার বলেছে। এখন তারা যখন এই অখণ্ড ভারতের ধারণার কথা বলে সরকারিভাবে তাদের সংসদের মধ্যে ম্যাপ এঁকেছিল, সেটা নিয়ে বাকিদের যে কনসার্ন থাকতে পারে, তখন তাদের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। যারা নিরপেক্ষ বিশ্লেষক রয়েছেন, তারা এই ভারতের অখণ্ড ভারত মানচিত্রের প্রতিক্রিয়া হিসাবে গ্রেটার বাংলাদেশ ধারণাটিকে কেউ কেউ পাল্টা আঘাত হিসাবে বা পাল্টা ট্যাকটিক্স হিসেবে দেখছেন। দর্শক, গ্রেটার বাংলাদেশ কোয়াইট পসিবল এই সেন্সে যে ভারত অন্য দেশকে ভাঙার যে স্বপ্ন দেখে, পাকিস্তানে বেলুচিস্তান তৈরি করার স্বপ্ন দেখে, বাংলাদেশের চট্টগ্রামকে ভাঙার স্বপ্ন দেখে, বাস্তবতা হচ্ছে যে ভারতই ভেঙে যেতে পারে। ইতিমধ্যে অরুণাচল প্রদেশ চীন তাদের নিজেদের আয়ত্তে নিয়ে গেছে এবং সরকারিভাবে নামকরণ করেছে। ভারত যদিও নিজেদের নিয়ন্ত্রণে দাবি করছে অরুণাচল প্রদেশকে, বাস্তবে সেখানে ভারতের কোনো কর্তৃত্ব নেই, এবং অ্যাকচুয়ালি সেভেন সিস্টার্স এলাকায় ভারতের কোনো নিয়ন্ত্রণ নেই। সে সমস্ত এলাকায় যে সংঘাত হচ্ছে, যে আন্দোলন হচ্ছে, এবং সেখানকার নাগরিকদের উল্লেখযোগ্য অংশ নিজেদেরকে ভারতীয় মনে করেন না। তারা নিজেদের কেউ কেউ চীনের অংশ হিসেবে মনে করেন, কেউ কেউ নিজেদেরকে একটা আলাদা জাতিসত্তা এবং দেশের অংশ হিসেবে মনে করেন। এ নিয়ে পাবলিকলি তাদের বক্তব্য রয়েছে। সেভেন সিস্টার্সের অনেক গুরুত্বপূর্ণ নেতা নেত্রী তাদের বক্তব্য বিশ্ব গণমাধ্যমে দিয়ে যাচ্ছেন। তবে এই সমস্ত খবর ভারতীয় মিডিয়া নিয়ে আসে না তাদের মূলধারার গণমাধ্যমের আলাপে। তারা কাশ্মীরের সামান্য একটা বিষয় নিয়ে, সামান্য এই সেন্সে যে সেভেন সিস্টার্সে যে ধরনের সংঘাত, মৃত্যু এবং ভারত যেভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে, সেই বিষয় নিয়ে সেভাবে আলোচনা হয় না কম্পেয়ার টু পাকিস্তানের সাথে কাশ্মীর ইস্যুতে যেই ধরনের ঝামেলা আছে। সো ভারত তাদের জনগণের একটা বড় অংশকে অন্ধকারে রেখেছে। ভারতের অখণ্ডতা সত্যিকার অর্থেই হুমকির মুখে, এবং এটা অবাক হওয়ার কিছুই থাকবে না যে এই অঞ্চলে গ্রেটার বাংলাদেশ বা অখণ্ড বাংলাদেশ বা সেভেন সিস্টার্সকে নিয়ে একটা বাংলাদেশ যদি কখনো হয়। এবং আপনারা লক্ষ্য করবেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় আসার পর থেকে প্রচুর সংখ্যকবার, প্রতি মাসে অলমোস্ট একবার সেভেন সিস্টার্সকে নিয়ে কথা বলেছেন। যদি আমি শেখ হাসিনার কথাও
আমলে নেই, যে তিনিও বলছেন যে এই অঞ্চলে একটা নতুন দেশ তৈরি হওয়ার কথা তিনি বলেছেন বিভিন্ন সময়। আন্তর্জাতিক যে ন্যারেটিভ রয়েছে, পশ্চিমা শক্তিদের যে ন্যারেটিভ রয়েছে, তারা কিন্তু এখানে একটা দেশ তৈরি হওয়ার পক্ষে, এবং স্পষ্টতই ভারত ভাঙ্গার পক্ষে বিশ্বের বিভিন্ন শক্তি কাজ করছে। ভারতের পক্ষে খুবই কঠিন সামনের পথ। তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, চীন এবং স্পষ্টতই পশ্চিমা বিশ্ব আসলে ভারতের অখণ্ডতা রক্ষা হোক এটা তারা চায় না, এরকম যে তারা মনে করছে, সেই মনে করার সপক্ষে অনেক কারণ, লেখা, ন্যারেটিভ সামনে আসছে বারবার। এবং ভারত ভাঙ্গা হয়তো সময়ের ব্যাপার। সামনে কি হবে, যে গ্রেটার বাংলাদেশ হবে, সালতানাতি বাংলা হবে, না অন্য কোনো নামে হবে, সেটা আজই বলা যাচ্ছে না, কিন্তু এরকম একটা কনসেপ্ট সত্যি সত্যি সামনে হতে পারে। এবং এটা অনেকাংশে নির্ভর করে যে ভারতের সরকার কারা চালাচ্ছে। বর্তমানের যে বিজেপি সরকার আছে, নরেন্দ্র মোদী সরকার আছে, এই নরেন্দ্র মোদী সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে ভারত আসলে ভেঙে যেতে পারে। এবং ইতিহাস বলে, ধর্মের ভিত্তিতে যখনই বিভাজন প্রচন্ড মাত্রা শুরু হয়েছে তখনই ভারত ভেঙেছে। 1947-এর পরে ভারতবর্ষ ভাঙ্গার কারণটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা খুবই রিস্কি। আপাত দৃষ্টিতে বিজেপি হয়তো অনেক ভোট পাচ্ছে, দেশের জনগণের একটা উল্লেখযোগ্য অংশকে বোকা বানিয়ে। বড় বড় যারা বিশ্লেষক আছেন তারা আশঙ্কা করছেন ভারত ভেঙে যেতে পারে। বিজেপি যদি ক্ষমতায় থাকে তাহলে ভারত আসলে ভাঙ্গার দিকেই এগোবে। শুধুমাত্র সেভেন সিস্টার্স নয়, পাঞ্জাব সহ ভারতের বিভিন্ন এলাকায়, আমি যদি দক্ষিণ ভারতের কথাও বলি, তামিলনাড়ু, তেলেঙ্গানা, এই সমস্ত এলাকার মানুষও ভারতের সাথে একাত্মতা অনুভব করে না অনেক ক্ষেত্রেই। সো ভারত কিন্তু একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। যেই ধরনের ডেভেলপমেন্টের কথা শোনা যাচ্ছে, প্রফেসর মোহাম্মদ ইউনুস যেই কথাগুলো বারবার বিভিন্ন সময় বলছে, সেগুলোকে সাদা চোখে সরলভাবে চিন্তা করার কোনো অবকাশ নেই। সত্যিকার অর্থেই এখানে একটা নতুন দেশ তৈরি হতে পারে, এবং কয়েকটা নতুন দেশও তৈরি হতে পারে এই অঞ্চলে। উপকৃত যদি হয়, নতুন দেশ তৈরি হলে সেখানে বাংলাদেশ অবশ্যই উপকৃত হবে, ভারত অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে আগামী দিনে, এবং সেই প্রেক্ষাপটগুলো সামনে আসবে নিশ্চিতভাবে বলা যায়। সো গ্রেটার বাংলাদেশ, সালতানাতি বাংলা, এটা কোনো স্বপ্ন নয়, এটা কোনো অলিক কল্পনা নয়, খুবই গুরুত্বপূর্ণ। 2050 সাল নাগাদ বিশ্ব বাণিজ্যের সিংহভাগ হবে মালাক্কা প্রণালী দিয়ে। বিশ্বের মোট আয়ের 50% আসবে এই মালাক্কা প্রণালীর মাধ্যমে। এবং বঙ্গোপসাগর স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট জায়গা। পশ্চিমা শক্তিগুলো এখানে তারা ঘাঁটি করতে চাইবে। বাংলাদেশ তাদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে। আপনি যত লেখা পাবেন সমস্ত জায়গায়, সমস্ত ন্যারেটিভে বাংলাদেশ কিন্তু পজিটিভ জায়গাতে রয়েছে। ভারত ভেঙে যাচ্ছে এমন আলোচনা সমস্ত জায়গায় রয়েছে, এবং আমার পার্সোনাল টেকও একই, যে ভারত আসলে অখণ্ড থাকবে না।